মেহরিনের স্বপ্নরং। মির্জা সূচনা। পর্ব 61 থেকে 65। হেলিকপ্টারে উঠে রাজ মেহরিনকে নিজের কোলেই বসিয়ে রাখে। মেহরিন বলে, আমাকে বসতে দিন। রাজ বলে, একদমই না। মেহরিন আর কিছু বলে না, চুপচাপ রাজের গলা জড়িয়ে ধরে। দুজন চোখে চোখ রাখে অনেকক্ষণ ধরে, এমনভাবে তাকিয়ে থাকে যেন বহু বছর পর দেখা। কিন্তু প্রিয় মানুষের দিকে তাকানোর তৃষ্ণা কি কখনো মেটে? জীবনের যতবারই দেখা হোক না কেন, তবুও সেই আর একটু তাকাই, চোখের কোণে জমে থাকা ভালোবাসার খরস্রোত। মেহরিন মুচকি হেসে বলে, বড় একা একা লাগে তুমি বিহনে, বড় শূন্য শূন্য তোমার কারণে। রাজ কপাল ঠেকিয়ে চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তাই? মেহরিন মুচকি হেহে আবার বলে, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি চাই রে। এটুকু গাইতেই রাজ মেহরিনের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। মেহরিন চোখ বন্ধ করে নেয়। ভালোবাসার ঘ্রাণে চোখের কোণ ভিজে ওঠে। দুটো নোনা জলের ফোঁটা গড়িয়ে পড়ে গালের কিনারে। 2 মিনিট পর রাজ ধীরে আলতো করে মেহরিনকে ছেড়ে দেয়। আরো একবার কপালে চুমু খেয়ে চোখে চোখ রেখে বলে, আমার মন খারিল রে, কেমনে বুঝাইতাম, আমার জান কারিল রে। তারপর হঠাৎ আরো একটা চুমু খেয়ে হাসি মুখে বলে, ওরে ও রঙ্গিলা ক তাবিজ করলা কিলা, আমি তোর লাইগা ওখন বন্ধু আদা পাগলা। মেহরিন হেসে ওঠে, কিছু একটা বলবে, এমন সময় হঠাৎ মেহরিনের পেটের নিচে তীব্র ব্যথা শুরু হয়। হাসুজ্জ্বল মুখ মুহূর্তেই বেদনাতে কুঁচকে যায়। রাজের শার্ট চেপে ধরে বলে, কবি সাহেব। রাজ ঘাবড়ে যায় মেহরিনের এমন ভাবে দেখায়। তার চোখে ভয়, মুখে বিভ্রান্তি। হাত দিয়ে মেহরিনের গালে হালকা চড় দিয়ে বলে, এই এই কি হয়েছে বউ, কি হয়েছে? ব্যথা করছে, পানি খাবি? মেহরিন ব্যথায় কুকড়ে যাচ্ছে। রাজ তাকিয়ে আছে অসহায়ভাবে। মেহরিন ফিসফিস করে বলে, সময় হয়ে গেছে। রাজ কিছু না বুঝে বলে, কিসের সময়, কি বলছো তুমি? মেহরিন এবার চিৎকার করে উঠে, ব্যথা, রাগ আর আবেগে একসাথে। তুই কি গাধা? সময় হয়ে গেছে, তোর বাচ্চা আসতেছে, তোর সন্তানের জন্মের সময় হয়েছে, হাসপাতালের নিয়ে চল, বেবি ইজ কামিং। রাজ কিছু বুঝে উঠতে পারছে না। মেহরিন কষ্টে মুখ কুঁচকে শুয়ে আছে, ব্যথায় শরীর মোচড়াচ্ছে। রাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরিনের দিকে। মেহরিনের বলা কথার অর্থ সে বুঝতে পারছে না। তারপর হঠাৎ একটা মুহূর্ত, দুটো, তিনটে, তারপর যখন সে ধরতে পারে এর অর্থ, তখন ধীরে মাথা নেড়ে ইশারায় জানতে চায় রাজ সে যা বুঝেছে তাই কি না। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, সব সত্যি? এই প্রশ্ন শোনা মাত্র মেহরিন ব্যথা ভুলে গিয়ে এক ঝটকায় উঠে বসে, রাগে গাল ফুলিয়ে চোখে আগুন নিয়ে থাপ্পড় মেরে রাজের চুল টেনে ধরে বলে, আমি ব্যথায় মরে যাচ্ছি আর তুই জিজ্ঞেস করিস সত্যি কি না? গাধা কোথাকার! তুই কি আমার বেয়াই লাগছে যে তোর সাথে মজা করব বেয়াদব? হ্যাঁ, তোকে বলছি, তোকে, তোরই সন্তান আসতেছে, আর তুই এখানে সত্যি কিনা জিজ্ঞেস করছিস? আহ, তোর বাচ্চা, বেবি ইজ কামিং। রাজ আঁতকে উঠে। এই মুহূর্তে যেন সময় তার বুকের ঠিক মাঝখানে আঘাত করে। বুক ধুক ধুক করছে জোরে জোরে, আনন্দ, ভয়, খুশি, কষ্ট মিশ্র একটা অনুভূতি হচ্ছে। হাত পা কেমন কাঁপছে, অসাড় হয়ে আসছে। তারপর একটা প্রচণ্ড চিৎকার, হেলিকপ্টার জুড়ে উড়াও, হসপিটালে চলো, ফাস্ট। রাজের গর্জনে পুরো হেলিকপ্টার থমকে যায়। পাইলট মুহূর্তেই বুঝে যায় এই আদেশ সময়ের আগে নয়, সময়ের গভীর চাপে জাগা একটা হুঙ্কার। আর রাজের আদেশ মতো না চললেই জিপ বগার পর পাইলট নিজের কেরামতি দেখে। রাজ মেহরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার কপালে ঘাম, মুখে আতঙ্ক আর মনে হাজার প্রার্থনা। আর মেহরিন কষ্টে চোখ বন্ধ করে। রাজ মেহরিনকে বলে, আমি পাশে আছি, কিচ্ছু হবে না, আমি পাশে আছি। মাত্র 5 মিনিটের মাথায় হেলিকপ্টার থামে সিটি হসপিটালের সামনে। তার আগেই হাসপাতাল জুড়ে হুলস্থুল পড়ে গেছে। রাজ আগেভাগে ফোন করে বলে দিয়েছে হসপিটালের ওনারকে, সব রেডি চাই, আমার বউ আসছে, তার যেন কষ্ট না হয়। আমার বউয়ের কোন কষ্ট হলে আমি রাজ শিকদার পুরো হসপিটাল জ্বালিয়ে দিব। হেলিকপ্টার থামতেই রাজ মাটিতে লাফিয়ে নামল। কোথায়, কোথায় তোমরা, কে আছো? রাজ গর্জে উঠল। তৎক্ষণাৎ এক নার্স চাকা লাগানো হুইলচেয়ার নিয়ে এগিয়ে এলো। কিন্তু রাজ ওতে মেহরিনকে বসাল না। সে নিজের কোলে তুলে নিল তার পৃথিবীটাকে, তার ভালোবাসার মানুষ মেহরিনকে। আর চিৎকার করতে করতে ছুটে চলল ভিতরে, পথ ছাড়ো, পথ ছাড়ো, আমার বউয়ের সময় হয়ে গেছে। আশেপাশের লোকেরা অবাক চোখে চেয়ে আছে। রাজের লোকেরা আগে থেকেই রাস্তাটা ফাঁকা করে রেখেছিল। তাও সে বলছে পথ ছাড়ো, আমার বউয়ের সময় হয়ে গেছে।
কেউ রাজকে থামাতে পারল না। ডাক্তাররা দৌড়ে এলো, মেহরিনকে নিয়ে গেল অতির দিকে। আর মেহরিন নিজে চেষ্টা করছিল শক্ত থাকার, কিন্তু রাজের সামনে তা আর ধরে রাখতে পারছিল না। রাজ যা শুরু করেছে তাতে ধরে রাখাও যায় না। ডাক্তাররা চাইল নর্মাল ডেলিভারি করাতে, আর মেহরিনও তাতে রাজি। কিন্তু রাজ, সে মানছে না। আজব ব্যাপার না, ডক্টর রাজি, পেশেন্ট রাজি, কিন্তু রাজ রাজি না। সে যেন পাগল হয়ে গেছে। না, 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 নর্মালের রিস্ক আছে। সিজার করুন। আমার বউ, আমার সন্তানকে আমি হারাতে চাই না। আপনারা সিজার করুন। ডাক্তাররা বোঝানোর চেষ্টা করল, কিন্তু রাজের পাগলামি তখনও থামেনি। এক পর্যায়ে রাজ রেগে গিয়ে গর্জে উঠল, বউ আমার, বাচ্চা আমার, আমি বলছি সিজার হবে মানে হবেই। তোরা বলার কে? হ্যাঁ, চুপচাপ সিজার কর। বেশি কথা বললে সব কথাকে এখানেই পুঁতে রেখে দিব। ডাক্তাররা চুপ। জীবন মৃত্যুর ভয় এক অদ্ভুত গম্ভীরতা তৈরি করল ঘরে। কিন্তু ঠিক তখনই কবি সাহেব, মেহরিন ডাকে। রাজ নরম হয় বউয়ের ডাকে, দৌড়ে কাছে যায় রাজ। আর তখনই মেহরিন তার চুল টেনে ধরে চিৎকার করে, আমি নর্মাল ডেলিভারি করব, বুঝলি তুই? তোর বকবকানি বন্ধ কর। রাজ হতভম্ব, কিন্তু বউ, রিস্ক, রিস্ক আমি নেব। তুই এখনই এখান থেকে বের হ, না হলে তোর সন্তানের মুখ দেখার আগেই তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো, তোকে টাকলা বানিয়ে ফেলবো, তোর মাথা ফাটিয়ে দেব আমি। রাজ বোকার মতো তাকিয়ে থাকে, অবশেষে কিছু না বলে মেনে নেয়। ডাক্তাররা শুরু করে প্রস্তুতি, কিন্তু রাজ, সে অতি বাহিরে যায় না। সে মেহরিনের পাশে দাঁড়িয়ে থাকে, নড়াচড়া না করে। একবার মেহরিনের দিকে করুণ চোখে তাকায়, তো আরেকবার চোখে আগুন নিয়ে দেখতে থাকে প্রতিটি ডাক্তার নার্সের দিকে। আর যখন সে দেখতে পায় একজন ছেলে ডাক্তার মেহরিনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন রাজ উঠে গিয়ে গর্জে ওঠে, আপনার এখানে থাকার দরকার নেই, বাকিরা সামলাবে। বের হন এখনই, চলুন আমার সাথে। বলেই সে ডাক্তারের কাঁধে হাত রাখে। ডাক্তার তাকায় রাজের দিকে, কিন্তু কিছু বলার আর সাহস হয়ে ওঠে না। রাজের চোখের দিকে তাকিয়ে মিলিয়ে যায় সে। ঢুক গিলে রাজের সাথে বেরিয়ে যায়। ওটি থেকে রাজ বেরিয়েই দেখে হৃদ, লাবিব, কাশেম আর মেহের দাঁড়িয়ে আছে। রাজকে দেখেই সবাই ছুটে আসে কাছে। রাজের চুল এলোমেলো, কুচকানো শার্ট, আঁচড়ের দাগ, শরীরের অবস্থা দেখেই মেহের বিস্মিত। মেহের হঠাৎ বলে, ভাইয়া। রাজ মুখ কুচকে একটু ব্যথাতুর সুরে বলে, তোমার বোন আমায় মেরেছে। এই দুঃখের মধ্যেও মেহের ফিক করে হেসে ফেলে। কাশেম মাথা নিচু করে হাসে। লাবিব হাসি লুকাতে পিছনে ঘুরে যায়। কিন্তু হৃদ, সে সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলে, ভাই, বেশি মেরেছে। রাজ মুচকি হেসে বলে, আরে না, ওই আর কি একটুখানি। হৃদ ঠোঁট কামড়ে হাসে, বাহ ভাই বাহ। রাজ হেসে বলে, বউ প্রেগন্যান্ট হওয়ার পর যা কেলানি খেয়েছি তার কাছে এইটা কিছুই না। হৃদর হাসি মুহূর্তেই থেমে যায়। চোখ গোল করে তাকায় মেহের দিকে। আর মেহের 32 পাটির দাঁত বের করে গর্বে তাকায়, হ্যাঁ, আমি মেহরিনের বোন। হৃদ টুক ইলে। রাজ বাকি সবার খোঁজ নিচ্ছিল রাজ। ঠিক তখনই একটা মেয়েরই কান্নার গলা কানে আসে। সবাই ঘুরে দেখে চুমকি দৌড়ে আসছে, চোখ মুখ ভেসে যাচ্ছে চলে। পরনে সালোয়ার, পায়ে জুতা নেই, চুলগুলো উস্কো খুস্কো, কান্না করতে করতে যাতা অবস্থা চেহারার। ওর পেছনে এক লোক বলছে, আস্তে যাও, পড়ে যাবে। মেয়েটি এসে মেহেরকে ধরে পাগলের মতো বলতে থাকে, আমার মেহু, আমার মেহু কোথায়? ঠিক আছে তো? ও আর বাচ্চা দুজনেই ভালো আছে তো? বলো না, প্লিজ বল মেহের, আমার মেহু। রাজ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্ত এসে হৃদ আর লাবিব পাশে দাঁড়ায়। মেহের চুমকিকে জড়িয়ে ধরে তার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, আহা চুমকি, শোনা, চুপ কর। তোর প্রাণের সুই ঠিক আছে। তুই জানিস না সে কতটা সাহসী। ওর শুধু ব্যথা উঠেছিল, তাই হসপিটালে। তুই আর আমি খালামণি হচ্ছি। চুমকি ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার মেহু ঠিক আছে তো? সত্যি? মেহের মিষ্টি হেসে মাথা নাড়ে, হ্যাঁ, একদম ঠিক। ওরা সবাই একটু স্থির হয়, শান্ত হয়ে বসে। ঠিক তখনই একটা শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। সবাই উঠে দাঁড়ায়। চুমকি আর মেহের দৌড়ে যায় দরজার দিকে। অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে রাজ। তার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো অনুভূতি। পুরো শরীরে এক ধরনের কাঁপুনি। নিজের ভারসাম্য ফেলছে রাজ। সে পড়ে যেতে নেয়, হৃদ আর লাবিব ধরে ফেলে। কিছুক্ষণ পরেই একজন নার্স আসে। তার কোলে ফুটফুটে এক নবজাতক। সে সামনে এসে বলে, বাচ্চার বাবা কোথায়? রাজ ধীরে ধীরে এগিয়ে যায়। নার্স হেসে কিছু বলবে, ঠিক তখনই রাজ কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার ওয়াইফ, আমার বউ, আমার বউ ঠিক আছে তো? আমার বউয়ের যদি কিছু হয় আমি কাউকে কিন্তু ছাড়ব না বলে দিলাম।
পাশেই থাকা হৃদ তড়িৎ গতিতে সামনে এগিয়ে এসে বলে, রাজ, কি বলছিস তুই? সবাই ঠিক আছে, বাচ্চাটাকে কোলে নে। রাজ কিছু বলার আগেই আরেকজন নার্স এসে হেসে জানায়, কংগ্রেচুলেশন শির, আপনি দুটো পুত্র সন্তানের বাবা হয়েছেন। চারপাশে যেন এক আনন্দের হাওয়া বয়ে যায়। মেহের আর চুমকি দূরে দাঁড়িয়ে খুশির চোখে তাকায় হেঁকে অপরের দিকে, তারপর দৌড়ে আসে তারা। রাজ আবার বলে ওঠে, আমার ওয়াইফ, আমার বউ ঠিক আছে। দুই নার্স একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। রাজ আর দেরি না করে ছুটে যায় ওটির ভেতর। দরজা দিয়ে বেরোচ্ছিলেন ডাক্তাররা। রাজকে দেখে থেমে গিয়ে বলেন, আপনার ওয়াইফ সম্পূর্ণ সুস্থ আছেন স্যার, এবং কংগ্রেচুলেশন, আপনি আর আপনার স্ত্রী দুই পুত্র সন্তানের পিতা মাতা হয়েছেন। রাজ শুধু একটা শব্দ বলে, থ্যাঙ্কস। তারপর দৌড়ে গিয়ে মেহরিনের মাথার কাছে বসে পড়ে। মেহরিনকে নিজের দিকে তাকাতে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি ঠিক আছো তো মুনবেম? মেহরিন দুর্বল শরীর আর ক্লান্ত চোখে মৃদু হাসে। ঠিক আছি আমি। রাজ তার কপালে চুমু খায়। গালে ঘষে পড়ে সুখের এক জলকণার চিহ্ন। মানুষ শুধু দুঃখ পেলে কাঁদে না, অতিরিক্ত সুখেও কাঁদে। যেমন এখন মেহরিন কাঁদছে, তার যে মাতৃত্বের স্বাদ মিলেছে। আজকের এই আনন্দ যেন পৃথিবীর সব সুখকে হার মানায়। নিজেকে কেমন সুখী সুখী লাগছে। অবশ্য মেহরিন নিজেকে একজন খুব সুখী নারী মনে করে। বাবা, মা, ভাই, বোন, বন্ধু, সব দিক দিয়ে সে সুখী। আর স্বামীর দিক দিয়েও সে সুখী। জীবনে যতটুকু সুখ থাকলে মানুষ আল্লাহর সামনে দু হাত তুলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারে না, মেহরিনের আজ ঠিক ততটাই সুখী নিজেকে মনে করছে। তবে এইসব সুখ ছাপিয়ে যে সুখের সুখী সে তা হলো মা হওয়ার অনুভূতি। পুত্র সন্তান হলে নাকি স্বামীরা তার সন্তান নিয়ে হইচই লাগিয়ে দেয়। বংশের প্রদীপ মনে করে পুত্র সন্তানকে। তাকে নিয়ে কত আদিক্ষেতাই না করে। তখন সন্তান নিয়ে তাদের কত রকমের আহ্লাদ থাকে। সন্তানের খোঁজ নিতে নিতে বউয়ের খোঁজ তারা নেয় না। তবে রাজ তাদের মধ্যে পড়ে না। মেহরিন জানে, রাজ কিন্তু এখনো সন্তানের মুখ দেখেনি। স্ত্রীকে দেখতে ছুটে এসেছে। জন পুরুষ এমন করে? মেহরিন হাসতে হাসতেই বলে, সন্তানদের না দেখেই চলে এলেন কবি সাহেব। এই সন্তানদের নিয়ে আপনি কত স্বপ্ন দেখেছেন, এই করবেন সেই করবেন, আর এখন ওরা যখন এসেছে তাদের না দেখেই চলে এলেন। এটা কি ঠিক হলো? রাজ মৃদু হেসে ওর চুল গুছিয়ে দিয়ে পরপর কয়েকটা চুমু খায়। এক গভীর নিঃশ্বাস নিয়ে বলে, এই পৃথিবীতে আল্লাহ আর নবীর পরে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে হচ্ছে আমার বউজান। আমার বাবা মা নেই, কিন্তু তাদের ভালোবাসাটাও আমি তোমার মাঝে পাই। বাবার শাসন, মায়ের স্নেহ, সবই তোমার মাঝে পাই। তোমার যদি কিছু হয়ে যেত, আমি মরে যেতাম বউ, একদম মরে যেতাম। তুমি থাকলে আমি সন্তানের বাবা হতে পারবো। কিন্তু তোমার কিছু হলে আমি কি করে বেঁচে থাকবো বল? মেহরিন বলল, এইসব অলক্ষণে কথা বলবেন না। আমি ঠিক আছি। যান, সন্তানদের কোলে নিন। রাজ হেসে নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলে, তুমি আমাকে অনেক মেরেছ বউ, আমার সুখ মিটে গেছে। আমরা আর বাচ্চা চাই না। মেহরিন মুখ ছামটা দিয়ে বলে, আমি ফুটবল টিম বানাবো। রাজ বলে, ওই বউ, না প্লিজ। মেহরিন হেসে ফেলে। রাজ আরেকটা চুমু খেয়ে উঠে দাঁড়ায়। মুচকি হেসে বলে, অনেক হয়েছ বউ সোহাগ। আমি আবার অতটা বউ পাগল না, বুঝলে। আমি তো স্রেফ একটু দেখতে এসেছিলাম, দেখা শেষ এখন, বরং আমি চাই আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। তারপর মুচকি হেসে আবার বলে, আর শোনো মুনবেম। মেহরিন ভ্রু কুঁচকে তাকায়। রাজ অ্যাটিটিউড নিয়ে বলে, আমি কিন্তু মোটেও তোমার টানে আসিনি। আমি এসেছি, মানে আমি এসেছিলাম একটু দেখতে, না মানে আমার সন্তানদের এই পৃথিবীতে যে এনেছে তাকে তো একবার দেখা উচিত, তাই না? তাই আর কি, একটু মানবতা দেখাতে এসেছিলাম। আমার তো আবার মানবতা অনেক বেশি, জানুই তো। মেহরিন হেসে বলে, নাট্যবাজ কোথাকার। রাজ ওর কথা নকল করে মুখ ছামটা দিয়ে বলে, হুম। তারপর হেসে বলে, আমি এখন আমার সন্তানদের কাছে যাব। বলে বেরিয়ে যায়। বাই বাই বউয়ের এখন দরকার নাই, টাটা। মেহরিন চোখ বুজে হাসে। ওদিকে রাজ বেরিয়ে দেখে তার রাজপুত্ররা দুজন, দুই খালামণির কোলে। একজন মেহেরের কোলে, তো অন্যজন চুমকির কোলে। রাজকে দেখেই তারা দুজন এগিয়ে আসে। রাজ দুজনকে দেখে জোরে বলে ওঠে, মাশআল্লাহ। বলেই সে দুজনকে একসাথে কোলে তুলে নেয়। একটা গভীর নিঃশ্বাস নিয়ে তাদের দুজনের কানে আজান দেয়। তারপর দুজনের কপালে চুমু খেয়ে বলে, আমার সুখ, আমার শান্তি, আমার সন্তান। তোমরা এসে আমার জীবনটা পরিপূর্ণ করে দিলে বাবারা। তোমাদের বাবা তোমাদের অনেক ভালোবাসে, বলে আবারও চুমু খায়।
সবার চোখে মুখে তখন খুশির জ্যোতি আর আনন্দের জলকণা। রাজ কাশেমের সামনে গিয়ে বলে, এই দেখুন আপনার দুই ভাগ্নে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে ওদের জীবন রক্ষার জন্য আল্লাহ আপনাকে উসিলা করে পাঠিয়েছে। আপনার ভাগ্নেদের কোলে নিবেন না। কাশেম চোখে পানি নিয়ে তাকায় রাজের দিকে। রাজ হাসে ইশারায় বলে কোলে নিতে। কাশেম কোলে নেয়, এরপর দুজনের দিকে তাকিয়ে হাত তুলে বলে ওঠে, আমার ভাগ্নেরা, দোয়া করি আল্লাহ ওদের অনেক বড় করুক, সবসময় ভালো রাখুক। সবার মুখে তখন একসাথে একটা কথা, আমিন। রাত তখন ঠিক 4:43। মেহরিন গভীর ঘুমে আচ্ছন্ন। তার দুই পাশ ঘিরে ঘুমুচ্ছে তার রাজপুত্ররা, একজন বাদিকে, অন্যজন ডান দিকে। তাদের মুখে প্রশান্তির ছায়া, যেন স্বর্গের কোনো শান্তিময় পরশে ঘুমুচ্ছে তারা। কেবিনের আলো নিভে আছে, শুধু জানালার ফাঁক গলে আসা এক চিলতে হালকা চাঁদের আলো মেহরিনের কপালে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। রাজ কিছুক্ষণ আগেই বেরিয়েছে কেবিন থেকে। মেহের, চুমকি মাহবুবার কেবিনে। হৃদ, লাবিব, শান্ত আর কাশেম সবাই বাইরে বসে বসেই ঘুমাচ্ছে ক্লান্তিতে। ঠিক সেই সময় নিভৃতে নিঃশব্দে কেউ একজন ঢোকে মেহরিনের কেবিনে। অতি দ্রুত কিন্তু নিঃশব্দ পায়ে দরজাটা খুলে দেয় সে। কপাটের মৃদু শব্দেও কেউ জাগে না, কেউ টের পায় না। তার হাতে চকচকে ধারালো একটা ছুরি। একটা নিঃশব্দ মৃত্যু যেন এগিয়ে আসছে। ধীরে ধীরে নিঃশ্বাস আটকে রেখে সে মেহরিনের বিছানার দিকে এগিয়ে আসে। তার চোখে ঘৃণা, ঠোঁটে একটা বিকৃত হাসি। ধারালো ছুরিটা উঁচিয়ে তোলে সে। ঠিক তখনই মেহরিন চোখ বন্ধ রেখেই ছুরি ধরা হাতটা শক্ত করে ধরে ফেলে। আক্রমণকারী হকচকিয়ে যায়। মেহরিন মুচকি হেসে চোখ খোলে, বলে, তুই জানিস, আমার মন বলছিল তুই আসবি। আর দেখ, তুই এলিও। আমি তো জানি, আমার মন কখনো মিথ্যে বলে না। আক্রমণকারী হেসে হেসে বলে, ওফ মেহরিন, তুই সত্যিই চালাক। কিন্তু আফসোস, এত চালাকি করেও লাভ নেই। কারণ তুই আর তোর সন্তানরা তিনজনেই আজ আমার হাতে মরবি। সে ছুরিটা মেহরিনের গায়ে চালাতে চায়, কিন্তু মেহরিন হাতটা আরো শক্ত করে চেপে ধরে। উফ জেসি বেবি, জ্বালিয়ে দিলে মেজাজটাই। আমি পর্যন্ত ঠিক ছিল, তাই বলে আমার সন্তানের দিকে হাত বাড়াবি? মানে কি? মুডটাই নষ্ট করে দিলি ছেহ। মেহরিন এবার থামে। তারপর মুখ শক্ত করে বলে, আমি যখন শুধু মেহরিন ছিলাম, তখনই তো কিছু করতে পারলি না। আর এখন আমি একজন মা। তুই জানিস না বোধ হয়, একজন নারীর চেয়েও একজন মায়ের শক্তি বেশি। একজন মা তার সন্তানকে বাঁচাতে 10-12 জনের জীবন অনায়াসে নিতে পারে। এই কথা বলেই মেহরিন তার বাম হাত দিয়ে একটা কষিয়ে থাপ্পড় দেয় আক্রমণকারীর গালে। জেসি ছিটকে পড়ে। ঠিক তখনই শীষ বাজাতে বাজাতে রাজ ঢুকে কেবিনে। জেসিকে মেঝেতে পড়ে থাকতে দেখে দরজা বন্ধ করে দেয়। তারপর মেহরিনের দিকে তাকিয়ে বলে, বউ, আমার একটা গান গাইতে ইচ্ছা করছে। গাই। মেহরিন হেসে বলে, অবশ্যই। রাজ গেয়ে ওঠে, যাব কই লাকি দেখো, মেরা দিল দিওয়ানা বল, অল অল অল। মেহরিন ভ্রু কুচকে তাকায়, রাজ জিভ কামড়ে নেয়। মেহরিন হেসে বলে, ভুল গান। রাজ মাথা চুলকে বলে, তুমি আসলটা গাও। মেহরিন গায়, যাব কই সত্র দেখো, মেরা দিল দিওয়ানা বল, মার্ডো মার্ডো মার্ডো। জেসি অবাক হয়ে বলে, এটা আবার কোন গান? রাজের যেন সহ্য হয় না। সে খেকিয়ে উঠে বলে, তুই বেশি জানিস। ওটাই ঠিক। আমার বউয়ের ভুল ধরিস। আমার বউ কখনো ভুল বলতেই পারে না। ওটাই ঠিক 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 বুঝেছিস। জেসি বলে, রাজ জজ। মেহরিন রেগে বলে, এই আমার বরকে নাম ধরে ডাকছিস কেন? আর একবার আমার বরের নাম ধরে ডাকলে মেরে মুখ ভেঙে দেব মুখ পুরি। জেসি রেগে তাকায়, রাজ পাশে দাঁড়িয়ে থাকে। মেহরিন রাজের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে, এখনো ওর পাশে দাঁড়িয়ে আছিস কেন আহাম্মক? জানিস না, তোকে দেখলেই এই মেয়ের ছোপ ছোকানি বেড়ে যায়। রাজ কপাল কুঁচকে তাকায়। হঠাৎ করেই জেসি উঠে রাজকে জড়িয়ে ধরে। রাজ ও মেহরিন দুজনেই অবাক। মেহরিন রেগে তাকায় রাজের দিকে। রাজ ধাক্কা দিয়ে জেসিকে ফেলে দিয়ে বলে, ছি ছি ছি, লজ্জা করে না পর পুরুষকে জড়িয়ে ধরতে? আমি আমার বডির সব পার্ট আমার বউয়ের, একদম আমার সাথে ঘেঁষাঘেঁষি করবি না বেয়াদব মহিলা। জেসি বলে, রাজ, আই এম নট মহিলা। আই এম স্টিল এ গার্ল, ইউ নো। বেবি আই লাভ ইউ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ লট। রাজ মেহরিনের দিকে তাকায়। মেহরিন উঠে এসে জেসিকে উঠিয়ে দেয় এক থাপ্পড়। তারপর আরেকটা। 5-6টা থাপ্পড়ের পর জেসি উঠে দাঁড়ায়। মেহরিনের চুল ধরে। মেহরিনও চুল টেনে ধরে জেসির। রাজ বলে, এই ডাইনি, ছাড় ছাড় বলছি, আমার বউকে ছাড় ডাইনি। সে গিয়ে মেহরিনের চুল থেকে জেসির হাত সরিয়ে দেয়। মেহরিন এবার চুল ছাড়া পেয়ে আরো জোরে টেনে ধরে জেসির চুল।
রাজ চোখের ইশারায় বলে, আরো মারো। মেহরিন সুযোগ ছাড়ে না। চুল টেনে একদম কাকের বাসার মতো করে ফেলে জেসির মাথা। চুল ছিঁড়ে ছিঁড়ে যখন ক্লান্ত, তখন হঠাৎ দেখে রাজ জেসির হাত ধরে আছে। মেহরিন চিৎকার করে বলে, তুই ওর হাত ধরলি কেন? রাজ চট করে হাত ছেড়ে দিয়ে দূরে গিয়ে বলে, আরে বউ, আমি তো ওভাবে ধরিনি। মানে, না মানে, আসলে কি হয়েছে বলো তো, আমি তোমার। মেহরিন হাত তোলে বলে, থাক বুঝে গেছি। রাজ গিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি এনে রাজ বলে, এই নাও, একটু পানি খাও। চুল ছিঁড়াছিঁড়ি করতে করতে ক্লান্ত হয়ে গেছ, আজ একদমই মারতেই পারলে না। মেহরিন মাথা নাড়ে, হ্যাঁ, শরীরটা একটু দুর্বল তো তাই মারতেই পারলাম না। আর ওদিকে মেঝেতে পড়ে থাকা জেসির রাজ মেহরিনের কথা শুনে মনে মনে ভাবে, এরা কি পাগল? আমি তো ভেবেছিলাম রাজ শুধু ভালোবাসে তার বউকে, কিন্তু সে তো পুরোই বউয়ের দাস। কিন্তু মেহরিনের প্রতি রাজের এত যত্ন, এত ভালোবাসা দেখে তার আর সহ্য হয় না। জ্বলে ওঠে ভেতরটা। তাই একরকম দানবীয় ক্ষোভে উঠে গিয়ে মেহরিনের গলা চেপে ধরে। মেহরিন কিছু বলে না, বাধাও দেয় না। রাজ বিস্ময়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর গর্জে ওঠে, ওকে ছাড়, বলছি ছাড়। জেসি ভয় পায়, কিন্তু তা প্রকাশ করে না। রাজ মুহূর্তেই তাকে এক ধাক্কায় সরিয়ে দেয়, দেয়ালে ঠেসে ধরে গলা চেপে ধরে। জেসির মুখ মুহূর্তেই লাল হয়ে যায়, চোখে পানি জমে ওঠে, হাত পা ছোড়াছুড়ি করছে। তোকে আমি ছাড়ব না। তুই আমার বউ আর সন্তানদের মারতে চেয়েছিলি, তা যখন পারলি না এখন আবার এসেছিস। তার চিৎকারে বাচ্চারা ঘুম ভেঙে কেঁদে ওঠে। মেহরিন তাড়াতাড়ি ছুটে যায় ওদের থামাতে। ওদিকে রাজের তাণ্ডবে কেবিনে ঢুকে পড়ে শান্ত, হৃদ, কাশিম আর লাবিব। জেসিকে দেখে তারা অবাক হয় না, কারণ সবাই জানতো জেসি আসবেই। তবে রাজকে এখন থামানো দরকার। লাবিব আর হৃদ দুজনে মিলে রাজকে বোঝায়, ভাই ছাড়ো, ও মরে যাবে, প্লিজ। রাজ চোখ রাঙিয়ে বলে, মরে যাক, ও মরবেই, কিন্তু এত সহজে নয়। ও আমার বউ আর সন্তানদের মেরে ফেলতে চেয়েছিল, তাই ও মরার যোগ্য। এই বলে এক ধাক্কায় হাত সরিয়ে নেয় রাজ। জেসি ধপ করে মাটিতে পড়ে যায়। পরে গিয়ে কাশতে থাকে, গলা চেপে ধরে শ্বাস নিতে থাকে। লাবিব এগিয়ে গিয়ে এক গ্লাস পানি দেয়। হৃদ ও শান্ত রাজকে বোঝানোর চেষ্টা করছে। আর মেরিন তখনও ছেলেদের শান্ত করার চেষ্টায় ব্যস্ত। পানি খাওয়া শেষ হতে না হতেই রাজ ঠান্ডা গলায় বলে, পানি খাওয়া বেশি করে, পারলে কোলেও উঠে বসে থাক। কিন্তু ভুলে যাস না, এই তুই যাকে এত আদর সোহাগ করে পানি খাওয়াচ্ছিস সেই তোর মা, বোন আর বউকে মরণের পথে প্রায় পাঠিয়ে দিয়েছে। এই কথায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ। লাবিবের চোখে এক ঝলক দৃশ্য ভেসে ওঠে। রূপা বেগমের রক্তাক্ত দেহ, লামিয়ার নিথর মুখ, মাহবুবার ক্ষতবিক্ষত শরীর। হঠাৎই লাবিব এক ঝাঁকুনি দিয়ে জেসির গলা চেপে ধরে। হৃদ কপালে হাত চেপে দাঁড়িয়ে পড়ে, আবার দৌড়ে গিয়ে লাবিবকে থামায়। ভাই, ছাড় ওকে, ছাড়। লাবিবের ঘেন্নাভরা চোখে আগুন। শেষ পর্যন্ত শারীরিক শক্তি দিয়ে এক লাথি মারে জেসির পেটে। জেসি মাটিতে পড়ে যায়, মুখে হাত চেপে কান্নায় ভেঙে পড়ে। হৃদ দাঁড়িয়ে বলে, তুমি যা করেছ, এটা তোমার প্রাপ্য। এখন চুপ করে চলে যাও, জেসি। বাঁচতে চাইলে এখান থেকে বিদায় হও। জেসি চোখে রক্তজবা রাগ, চোখে পানি, কাপা কাপা গলায় বলে, আমি মরব তাও, আমি যাব না এখান থেকে। রাজকে পাওয়ার জন্য আমি কি করিনি? সব দিয়েছি আমি। রাজের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, কি আছে ওই মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? আমি কি কম সুন্দর? ব্যাংক ব্যালেন্স, শিক্ষা, টাকা পয়সা, সবকিছুতেই তো আমি ওর থেকে ভালো। তবু তুমি কেন শুধু ওকে ভালোবাসলে? আমি তোমাকে পাওয়ার জন্য তোমার পায়ের নিচে পড়েছি। তুমি শুধু একবার চাইলে সব দিয়ে দিতাম তোমাকে। কিন্তু তুমি তবুও আমাকে প্রত্যাখ্যান করলে। আমার অপরাধটা কি ছিল? শুধু তোমাকে ভালোবাসা। জেসির উন্মত্ততা দেখে হৃদ কিছু বলতে পারে না। কিন্তু লাবিব থামে না। সে বাজখাই গলায় বলে, তোর ভালোবাসার মায়েরে বাপ। ভালোবাসা মানে বুঝিস তুই? ভালোবাসলে মানুষ তার ভালো থাকা দেখে খুশি হয়। ভালোবাসলে মানুষ কাউকে কষ্ট দেয় না। ভালোবাসলে তার সুখ কেড়ে নিতে চায় না। তুই রাজকে ভালোবাসিস বলিস। তুই রাজকে ভালোবাসলে ওর সুখ দেখে খুশি হতে পারতি। ওর বউ, ওর সন্তান, ওর পরিবার, তাদের মারতে চাইতিস না। ভালোবাসলে তুই নিজের জীবন দিতিস, জীবন নিতিস না। এটা তোর ভালোবাসা না, তোর জেদ। তুই যা চাইছিস তাই চাইছিস, জোর করে হলেও পেয়েছিস সব। তাই তো রাজ যখন তোকে ফিরিয়ে দিল তুই হিংসায় জ্বলে পড়ে গেলি। এই জেদ থেকেই তুই একের পর এক নানা ছক কষে গেছিস দিনের পর দিন। এমনকি জীবন কেড়ে নিতে চেয়েছিস। আমার মা, বোন, বউ, সব এখন হাসপাতালের বেডে শুয়ে আছে শুধু তোর জন্য। ভালোবাসা না,
এটা জেদ, শুধু আর শুধু তোর জেদ। লাবিব থেমে যায়। ঘর নিস্তব্ধ। জেসি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে লাবিবের দিকে। তারপর কোনো কথা না বলে একরকম উঠে দাঁড়ায়। নীরবে চলে যেতে থাকে, একা। সবার মুখে তখন একটি দীর্ঘ নিঃশ্বাস। মেহরিন বাচ্চাদের আবার ঘুম পাড়িয়ে সবার দিকে তাকিয়ে কোমল গলায় বলে, শান্ত হন আপনারা। লাবিব, তুমি যাও, একটু বিশ্রাম নাও। হৃদ ভাইয়া, আপনারাও যান। সবাই একে একে কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর মেহরিন আস্তে আস্তে রাজের কাছে এসে দাঁড়ায়। রাজ মেহরিনকে নিজের কোলে বসিয়ে চুলগুলো গুছিয়ে দিয়ে মেহরিনের কপালে একখানা চুমু দেয়। মেহরিন রাজকে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎই বলে ওঠে, আপনি ওর হাত ধরলেন কেন? রাজ ভ্রু কুঁচকে তাকায়। তোমাকে যে ওকে মারার সুযোগ করে দিলাম, তা দেখলে না? আমি না থাকলে তো চুল ছেঁড়াছিড়ির যুদ্ধ শুরু হয়ে যেত। আর ভাবো তো, এটা ব্রেকিং নিউজ হয়ে গেলে কেমন লাগতো। মি শিকদারের বউ একজন মেয়ের সঙ্গে চুল ছেঁড়াছিড়ি করছে, ভাবতেই তো খারাপ লাগছে। তবে যাই বলো, তুমি কিন্তু একদম মারতে পারলে না আজ। মেহরিন রাজের বুকে মাথা রেখে হালকা কণ্ঠে বলে, শরীর দুর্বল তো তাই। রাজ হেসে বলে থাক, কষ্ট পেয়েও না, অন্যদিন পুষিয়ে নিও। সে মেহরিনকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তাকে শুয়ে দেয় ধীরে ধীরে। আর নিজেও পাশে শুয়ে পড়ে মেহরিনকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে সব উত্তাপ, সব ক্লান্তি, সব ভয় এক ছটকায় যেন মিলিয়ে যায়। বিছানার এই নীরবতায় কেবল শোনা যায় একটা নিঃশ্বাস আরেকটা নিঃশ্বাসের সঙ্গে মিশে যাচ্ছে। সকাল হয়েছে তখন, সময় 7টা। রাজের ঘুম ভেঙে যায় হালকা আলো চোখে লাগায়। আর বাড়ির থেকে অনেক মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। রাজ চোখ মেলে দেখে মেহরিন ঠিক তার বুকের ওপর গা ঘেঁষে শুয়ে আছে, নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। রাজ হেসে কপালে এক টুকরো চুমু খেয়ে খুব সাবধানে মেহরিনকে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজের শার্ট ঠিক করে বেরিয়ে আসে কেবিন থেকে। কেবিনের বাইরে এসে দেখে মেহের, মালিহা মির্জা, ফিরোজ মির্জা, মাহির, ফাইজা চৌধুরী, আরশ, আর আকরাম চৌধুরী বসে আছেন। রাজ এগিয়ে গিয়ে বলে, মামা, এত সকালে কেন চলে এলে? আকরাম চৌধুরী হেসে বলেন, আমার এতগুলো কাছের মানুষ অসুস্থ, তার উপর আমার মেহমা আর রাজের সন্তান হয়েছে, আমি সময় দেখে আসবো বলছো? এটা কেমন কথা? রাজ হেসে বলল, আচ্ছা, আপনার ইচ্ছা। আরশ বলে ওঠে, ভাই, কংগ্রাচুলেশন। রাজ হাসি দিয়ে ধন্যবাদ জানায়। মালিহা মির্জা তখন বলেন, বাবা, মেহু উঠেছে। রাজ মাথা নাড়িয়ে বলে, না মা, এখনো ওঠেনি। ঠিক তখনই চুমকি এসে হাজির হয়। সাথে শান্ত আছে। দুজনের মুখে হাসির ঝলক, হাতে মোট 4টা টিফিন ক্যারি। চুমকি এসেই বলে, ভাইয়া, মেহু উঠেছে। রাজ চুমকির মাথায় হাত রেখে বলে, না বনু। চুমকি মুখে বুঝদারের ভঙ্গিতে বলে, ওহ। তারপর মেহেরের দিকে এগিয়ে গিয়ে বলে, মেহের, আমার সাথে আয়। মাহবুবা, রূপা আন্টি আর লামিয়াকে খাইয়ে আসি। পরে না হয় মেহুকে খাওয়াব। মেহের মাথা নাড়িয়ে রাজি হয়। মালিহা মির্জা অবাক হয় চুমকির এমন কাজে, পর মুহূর্তেই হাসেন। এই এত টেনশনের মধ্যে খাওয়ার কথা কারো মাথায় ছিল না। চুমকি হেসে মালিহা মির্জার কাছে গিয়ে বলে, চলো মামনি, তুমি তো বাইরের কিছু খাবে না, তাই আমি নিজে হাতের রান্না করেছি। চলে, 2 মুঠো মুখে দেবে। মালিহা মির্জা হাসেন। আমার মেয়ে তো দেখি পুরো গিন্নি হয়ে গেছে। চুমকি হেসে ফাইজা চৌধুরীকে বলে, ফুপ্পি, তুমিও চলো। মালিহা মির্জা, ফাইজা চৌধুরী আর মেহের চলে যায় চুমকির সঙ্গে। রাজ তখন আকরাম চৌধুরী আর ফিরোজ মির্জার মাঝে গিয়ে বসে বলে, বাবা, আপনি কি রাগে আছেন আমার উপর? ফিরোজ মির্জা বলেন, রেগে থাকবো কেন? আসলে আমি আমার খুশিটা প্রকাশ করতে পারছি না। একদিকে মেয়ে অসুস্থ, অন্যদিকে নানা হওয়ার আনন্দ। আমার ভিতরটা যেন হাঁপিয়ে উঠছে। আকরাম চৌধুরী হেসে বলেন, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে ভাইজান, চিন্তা করবেন না। সবাই একসাথে বলে ওঠে, আমিন। ঠিক তখনই হৃদ আর কাশেম এসে হাজির হয়। হাতে একটা ট্রে, তাতে অনেকগুলো কফির মগ। আরশ আর মাহির সাহায্য করছে সবাইকে কফি দিতে। এই সময় দৌড়ে আসে রাহি। চোখমুখের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যায় কি এক আতঙ্ক তাকে তাড়িয়ে এনেছে। তার পেছনে রাকিব, যে মূলত রাহিকে খবরটা দিয়েছে। আর সেটা শুনেই রাহি পাগলের মতো ছুটে এসেছে। রাহি এসে রাজের বুকে চাপিয়ে পড়ে। হৃদ গভীর নিঃশ্বাস ফেলে, সে জানে এখন রাহি শুরু করবে তার পাগলামো। রাজ জড়িয়ে ধরে তার আদরের বোনটিকে। যদিও রাহি জানে না রাজি তার আপন ভাই, কিন্তু কে বলে আপন ভাই না হলে ভালোবাসা কম হয়। রাহি জানে রাজ তার আপন ভাই না, তাও অনেক ভালোবাসে। রাহি রাজকে যেন প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আর মেহরিন, তার নাম শুনলেই রাহির হৃদয় নেচে ওঠে।
এক কথায় মেহবুবু বলতে পাগল সে। রাহি রাজকে এক নিঃশ্বাসে প্রশ্ন করতে থাকে, ভাইয়া, আমার মেহু আপু ঠিক আছে তো? আমার মামনি, লামু, আমার সুই মাহবুবা, সবাই ঠিক আছে তো? ভাইয়া, ওদের কিছু হবে না তো? রাজ বোনের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে, কাঁদিস না পুচকি, সব ঠিক আছে। তোর মেহু আপু একদম ঠিক আছে। জানিস, তোর দুইটা ভাইপো হয়েছে। রাহির কান্না একটু কমে আসে। মুখ তুলে বলে, সত্যি? রাজ হেসে বলে, একদম, 3 সত্যি। রাহি দৌড়ে যায় হৃদের কাছে। হৃদকে ঝাঁকিয়ে বলে, দাদা ভাই, সত্যি আমার 2টা ভাইপো হয়েছে। হৃদ বোনকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, একদম সত্যি। জানিস ওরা যখন জানবে তোর মতো চিৎকার করে কাঁদুনি ফুপ্পি আছে ওদের, তখন ওরা কি বলবে? কি বলবে? রাহি কৌতূহলী চোখে তাকায়। হৃদ হাসি চেপে বলে, বলবে, ছি, এমন চিৎকাদুনে ফুপ্পি আমরা মানি না মানি না। রাহি হৃদের বুকে কিল মেরে বলে, মোটেও না, আমি ওদের একদম বন্দাস ফুপ্পি, বুঝলে? সবাই হেসে ওঠে। রাহির কথায় যেন গোটা পরিবেশটা হালকা, প্রাণবন্ত আর মায়ে ভরে যায়। দেখতে দেখতে কেটে গেছে 5টা দিন। আজ মেহরিনকে অবশেষে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে হাসপাতাল থেকে। যদিও চাইলে আগেই যাওয়া যেত, কিন্তু রাজের জন্যই থেকে যাওয়া। রাজই বারবার বলে এসেছে, তুমি পুরোপুরি না সুস্থ হলে আমি তোমাকে কোথাও যেতে দেব না। তাই থেকেছে মেহরিন। রূপা বেগম, লামিয়া আর মাহবুবাও এখন অনেকটাই সুস্থ। তাদেরও আজ ছাড়া হবে, অর্থাৎ সবাই আজ একসাথেই বাড়ি ফিরবে। এই 6 দিনে চুমকি, শান্ত, রাহি আর রাকিব, এই 4জন যেন হাসপাতালেরই বাসিন্দা হয়ে উঠেছিল। বললে চলে, পুরোটা সময়েই তারা ছিল মেহরিনদের পাশে। আসা যাওয়ার কোনো বিরতি ছিল না, কোনো ক্লান্তি ছিল না চোখে মুখে। ছিল শুধু ভালোবাসা, টানা নিজেদের মানুষদের জন্য নিঃস্বার্থ উপস্থিতি। মেহরিন জানে, এই সময়টাই জীবনের সবচেয়ে বেশি শেখার, বোঝার, অনুভব করার সময়। মানুষের মুখ, মন আর মনোযোগ সবকিছুই একেবারে স্পষ্ট হয়ে ধরা দেয় এমন সময়ই। সময় তখন ঠিক 11টা। সাই সাই করে 4টি গাড়ি এসে দাঁড়ায় শিকদার বাড়ির দুয়ারে। এক এক করে সবাই নেমে আসে গাড়ি থেকে। গাড়ি থেকে নামতেই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সকলে শিকদার বাড়ির দিকে। বাড়ির রূপটাই যেন পাল্টে গেছে। রাজকীয় ভঙ্গিতে সাজানো হয়েছে পুরোটা বাড়ি থেকে শুরু করে বাড়ির আঙিনা। আর হবেই বা না কেন? কত বছর পর শিকদার বংশে 2 রাজপুত্র আগমন হয়েছে। যারা শিকদার বংশকে এগিয়ে নিয়ে যাবে তারা যে এসেছে এই ভুবনে। সেই 2 রাজপুত্র, রাজ আর মেহরিনের মাধ্যমে এসেছে শিকদার পরিবারে। জীবনের কত ঝড় ঝঞ্ঝা পার করে আজ তারা নিজের ঘরে ফিরেছে। সূর্য চাঁদের আলো মিলে যেন আল্লাহ নিজ হাতে আঁকিয়ে দিয়েছেন মুখ দুটো। মুখ দুটো দেখলেই হৃদয় জুড়িয়ে যায়। মেহরিনের কোল এক রাজপুত্র, আরেকজন চুমকির কোলে। সবার চোখ যায় রাজের দিকে। রাজ হেসে বলে, এগুলো স্রেফ আমার রাজকুমারদের গৃহপ্রবেশের আয়োজন। শিকদার পরিবারের নতুন সদস্যদের গৃহপ্রবেশ বলে কথা। আয়োজন, কোনো কমতি থাকলে চলবে নাকি? সবাই হেসে ওঠে। ঠিক সেই মুহূর্তে জন সাংবাদিক সামনে এগিয়ে আসে। তারা রাজকে দেখে বলে, স্যার, আপনার অনুভূতি কেমন? এত ঝড়ঝাপটা পেরিয়ে পুত্রকে নিয়ে আবার নিজের বাড়িতে ফিরতে পেরে। রাজ সৌম্য মুখে বলে ওঠে, অবশ্যই, এই অনুভূতি প্রকাশের মতো নয়। যারা বাবা মা হওয়ার মতো এই মিষ্টি অভিজ্ঞতার সঙ্গে পরিচিত, শুধু তারাই জানেন এই অনুভূতির মাহাত্ম্য। এই অনুভূতি আসলে কোনো শব্দে বোঝানো সম্ভব না। এরপর এক সাংবাদিক প্রশ্ন করে মেহরিনকে, ম্যাম, আপনি একজন সাহসী নারী। আমরা শুনেছি আপনার সাহসিকতার কথা। আপনি কিভাবে লড়াই করেছেন নিজের সন্তানদের জন্য? মেহরিন মিষ্টি হেসে বলে, একজন নারীর চেয়ে একজন মায়ের শক্তি বেশি, এটা তো সবাই জানেন। একজন নারী জানে, সন্তানের জন্মের সময় জীবন ঝুঁকির মধ্যে থাকে। তারপরও সে মা হওয়ার জন্য সেই ঝুঁকি নেয়। তাহলে বুঝুন, একজন মায়ের শক্তি কতটা। একজন মায়ের দেহে প্রাণ থাকা অবস্থায় সে তার সন্তানকে রক্ষা করতে থাকে। সেটা বলার কিছু নেই। আমি আশাবাদী ছিলাম, আর আমি সেই মায়েরই প্রতিনিধি, যে তার সন্তানদের জন্য সবকিছু করতে পারে। সবার মুখে তখন আনন্দ ভাসাহাসি। প্রায় 5 মিনিট ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে রাজ এবার ভীষণ সংযতভাবে বলে, আপনারা যদি প্রশ্ন শেষ করে থাকেন, তাহলে আমরা এখন যেতে চাই। এতগুলো অসুস্থ মানুষকে নিয়ে দাঁড়িয়ে থাকা আর সম্ভব হচ্ছে না। সাংবাদিকরাও সম্মতি জানায়। এরপর সবাই ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। সবাই যখন গৃহপ্রবেশের আনন্দে ব্যস্ত, তখনই হঠাৎ এক সাংবাদিক সাহস করে প্রশ্ন ছুড়ে দেয়, স্যার, যারা আপনাদের এত বড় ক্ষতি করতে চেয়েছে, আপনার পরিবারকে মেরে ফেলতে চেয়েছিল,
আপনার অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিতে চাইনি, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না। বেশ কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। সবার মুখ থেকে যেন হাসির আলো মুছে যায়, এক মুহূর্তেই পরিবেশ পাল্টে যায়। রাজ ধীরে ধীরে পেছনে ফিরে দাঁড়ায়। চোখ দুটোয় লাল আভা। তার মুখের চোয়ালে জোর টান। রাজ বলে, গুড কোয়েশ্চেন। হ্যাঁ, অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো। তারপর পেছনে থেকে কয়েক পা এগিয়ে আসে। ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। তার মুখে তখন এক অদ্ভুত ডেভিল হাসি। চোখে চোখ রাখে ক্যামেরার দিকে। তারপর বলে, পেছনে থেকে আঘাত না করে পারলে সামনে আসুন। সম্মানের সাথে আপনাদের জায়গা মতো পৌঁছে দেব, চিরদিনের মতো। কার পরিবারের দিকে হাত বাড়িয়েছেন তা বুঝিয়ে দিব। তারপর আরেকটু ঝুঁকে ক্যামেরার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, রেডি হন। অনেক হয়েছে লুকোচুরি, এবার যা হবে সব সামনাসামনি। এতদিন ছেড়ে দিয়েছি, কারণ সব ছিল আমার ওপর। কিন্তু এবার আপনারা হাত দিয়েছেন আমার কলিজায়। সেই হাত ভেঙে গুড়িয়ে না দেওয়া পর্যন্ত আমি রাজ শিকদার শান্তি পাব না। তার কণ্ঠস্বর যেন হিংসিত। উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনে। তারপর আচমকা ভিন্ন টোনে মুখ তুলে বলে, আর হ্যাঁ, কাল দিন পর মানে দুদিন পর আমার রাজপুত্রদের নামকরণ হবে। সাথে 7টা গরু জবাই করে আকিকা হবে। আপনাদের নিমন্ত্রণ রইল, আসবেন কিন্তু। গরু জবাই হবে দিনে, আর রক্ত ঝরবে রাতে। একটা লম্বা নিঃশ্বাস ফেলে রাজ হেসে ফেলে। তবে সে হাসিতে কোনো উষ্ণতা নেই। সেই শীতল জ্বালাময়ী হাসি দেখে সাংবাদিকরা কেমন কেঁপে ওঠে। কেউ আর কোনো প্রশ্ন করার সাহস পায় না। রাজ ঠান্ডা মুখে বলে, আশা করি আপনাদের কাজ শেষ, এবার আসতে পারেন। রাজের বলা মাত্রই আশপাশে থাকা রাজের মানুষগুলো সাংবাদিকদের খুব দ্রুত আর শিষ্টতার মধ্য দিয়েই বের করে দেয়। এরপর সবাই ধীরে ধীরে প্রবেশ করে শিকদার ভোগসরের সেই ঐতিহ্যবাহী বাড়ির ভেতরে। বিকেল 4টা। শিকদার বাড়ির নতুন সদস্যদের তখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে মেহরিন আর চুমকি। চুমকি তখন আপন মনে বাবুকে ঘুম পাড়ানোর প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। কি যেন ফিসফিস করে বলছে ছোট্ট বাবুকে, চুপচাপ শুয়ে থাকো সোনা পাখিটা আমার। চোখ বন্ধ করো সোনা। আমার শোনো বাবু, দুষ্টুমি করলে কিন্তু চুলে তেল দিয়ে একদম তেলের রাজা বানিয়ে দিব, হুম হুম বানিয়ে দিব। তখন কি হবে বলো তো? তখন তোমাকে কোন মেয়ে পাত্তা দিবে না, বলবে এ তো তেলের রাজা। তখন কি হবে আমার সোনা বাচ্চাটার? হুম, কি হবে তখন? হুম হুম। তার মুখভঙ্গি, আদর করার ভঙ্গিমা দেখে যেন মনে হয় সে এই শিশুটার জন্মদাত্রী। মেহরিন মনে মনে ভাবে, কে বলে মা হওয়ার জন্য সন্তান জন্ম দিতে হয়? এই চুমকি, যে কিনা নিজের প্রাণ দিয়ে আদর করছে আমার বাচ্চাকে, সে তো মায়ের চেয়েও বেশি মা। মেহরিন যতটা না সজাগ। মেহরিন চুমকির দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। চুমকি আপন মনে বকবক করছে বাবুর সাথে, আর তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মেহরিন চুপচাপ দেখছে আর ভাবছে, আচ্ছা, কে বলে জন্ম না দিলে মা হওয়া যায় না? এই যে চুমকি মেহরিনের বাচ্চাটাকে মেহরিনের চেয়েও বেশি আগলে রাখছে, ওকে কি মা বলা যায় না? একজন মা যেমন হয়, চুমকি ঠিক তেমনই হয়ে গেছে। বাচ্চা জন্ম না দিয়েও সে যেন সত্যিকার মা হয়ে উঠেছে। বাবু একটু কেঁদে উঠলেই চুমকির সঙ্গে সঙ্গে সজাগ হয়। কেউ কোলে নিতে আসলেই তার সতর্ক বার্তা মুখোমুখি হতে হয়। এই যে, হাত ধুয়ে আসো, আগুন আর শেক নিয়ে আসো, একদম ঠিক করে কোলে নাও বাবু যেন ব্যথা না পায়। বাবুকে নিয়ে একদম দরজাপ না, চুপচাপ বসে থাকো। মেরিন নিজেও হয়তো এতটা সতর্ক নয় যতটা চুমকি। সবাই নিচে বসে আড্ডা দিচ্ছে, আর চুমকি শুধু বাচ্চাদের খেয়াল রাখছে। নিজে কিছু খেয়েছে কি না সন্দেহ, অথচ মেহরিনকে একটু পর পর খাইয়ে দিচ্ছে। তার একটাই কথা, তুই না খেলে বাচ্চারা খাবে কি করে? দেখ, আমি বেবিদের ব্যাপারে একদম গাফিলতি সহ্য করব না। তুই জন্ম দিয়েছিস বলেই তুই একা ওদের মা না, আমিও ওদের মা। ভুলে গেছিস নাকি আমাদের ছোটবেলার কথা? চুক্তি ছিল, তোর আগে যদি আমার বেবি হয়, তুই হবি ওদের দ্বিতীয় আম্মু। আর তোর আগে বেবি হলে আমি হব ওদের দ্বিতীয় আম্মু। চোখে মুখে যুদ্ধ ঘোষণা করে বলে দিল চুমকি। আমি একজন মা হয়ে বাচ্চাদের ব্যাপারে কোনো ফেরফার সহ্য করব না, বলে দিলাম। মেহরিন এসব মনে করেই হেসেই যাচ্ছে। চুমকি ভ্রু কুঁচকে বলে, কি রে, তোরে কি চিনে ধরল? এমন কারণবিহীন হাসছিস কেন? মেহরিন এবার শব্দ করে হেসে ফেলে। বাবুকে কোলে নিয়ে এগিয়ে আসে চুমকির পাশে। চুপচাপ বসে পড়ে একটু পরে বলে, না রে, জিনে ধরে নি। আমি আমার বেআইনকে দেখছি, সে কি সুন্দর, তার মেয়ের জামাইকে বক বক করে ঘুম পাড়াচ্ছে। চুমকি হেসে বলে, হ্যাঁ, সেই তো। আমার মতো শাশুড়ি কি এই দুনিয়ায় কেউ পাবে, যে কিনা তার মেয়ের জামাইকে ছোট থেকে পেলে পুষে বড় করে?
আর পরে নিজের মেয়েকে তার গলায় ঝুলিয়ে দেবে। মেহরিন হাসতে হাসতে বলে, তুই কি আর ভালো হবি না? চুমকি দাঁত বের করে হেসে বলে, আপাতত তো হতে পারছি না, তবে হয়ে যাব, বিশ্বাস কর। যেদিন আমার মেয়ে আর তোর ছেলের বিয়ে দেব, সেদিন একেবারে ভালো হয়ে যাব। দু জনের হাসাহাসি আর খুনসুটি তখনও চলতে থাকে। উপরে ঘরে এই নরম কোমল সময় কাটছে। রাজ, হৃদ আর শান্ত বেরিয়ে, আর বাকিরা নিচে বসে আড্ডা দিচ্ছে। না না, আড্ডা বললে ভুল হবে, তারা রীতিমতো ঝগড়া করছে। তারা দুইটা রাজপুরের নাম ঠিক করছে। না, নাম ঠিক করছে না, রীতিমতো মারামারি লাগিয়ে দিচ্ছে নাম নিয়ে। নিচে চেঁচামেচি, হই-হট্টগোল হচ্ছে। কেউ কাঁদছে না, চিৎকার করছে। শিকদার বাড়ির নিচতলায় যেন রাজপুত্র নামকরণের অনুষ্ঠানে নয়, কেউ যেন যুদ্ধ ঘোষণা করেছে। মেহরিন শোনে সেই আওয়াজ, চুমকিকে বলে, চল নিচে যাই, গিয়ে দেখে আসি কি নিয়ে আবার লাগলো। চুমকি হেসে ফেলে, আর জন বান্ধবী মিলে জন রাজপুত্রকে নিয়ে নিচে নামে। ওদের নিচে নামতে না নামতেই মালিহা মির্জা আর ফাইজা চৌধুরী চলে আসে। জনেই ওদের নিয়ে নেয় নানুদের কুলে। জন রাজপুত্র তখন নিজ নিজ খেয়ালে হাত পা ছুড়ে খেলছে। তা দেখে চুমকি আর মেহরিন হেসে ফেলে। নানুরা নাতিদের নিয়ে চলে যায় রূপা বেগমের রুমের দিকে। তারপর মেহরিন আর চুমকি এগিয়ে যায় পরিস্থিতি দেখতে। আর দেখে যা যা বুঝল, কেস পুরা জন্ডিস, মানে একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে লামিয়া আর আরশ দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে ঝগড়া করছে। লামিয়া বলছে, আমি যেটা বলেছি সেটাই হবে। আরশ বলছে, না, আমি যা বলেছি তাই হবে। অন্যদিকে রাহি আর রাকিব তো রীতিমতো মারামারি জোগাড়ে। রাহি বলছে, আমি বলেছি মানে এটাই হবে। রাকিব বলছে, হ্যাঁ, মামা বাড়ির আদর তাই না? আমি স্বাধীন দেশে থাকি, আমি ওদের হবু ফুফা, তাই আমি যা বলবো তাই। আরফা আর মাহির তো হাতাহাতিতেই নেমে পড়েছে। মাহির আরফাকে কিল মেরে বলছে, আমার ভাগ্নেদের নাম আমি রাখবো। আর আরফা মাহিরের চুল টেনে বলছে, আমি ওর খালামণি প্লাস ফুফি, আমি যা বলবো ওদের নামটা হবে। অন্যদিকে মেহবুবা আর লাবিব দাঁড়িয়ে মুখোমুখি, জনেই রাগে ফুসফুস করছে। হঠাৎ মেহবুবা লাবিবের চুল খামচে ধরে বলে, আমি যা বলবো তাই হবে। লাবিব কিছু না বুঝেই সেও মেহবুবার চুল টেনে ধরে বলে, আমি ওর চাচু প্লাস আঙ্কল, আমি ঠিক করব ওদের নাম। মেহবুবা বলে, আমার চুল ছাড়, নইলে মেরে দেব কিন্তু বাদর। লাবিব বলে, মেরে দেখাও, আমিও মারবো আজ লাদা বাচ্চা, জানো আমি জিম করি। মেহবুবা বলে, তোর জিমের মাইরে লাল সালাম, চুল ছাড় নয়তো মেরে দেব সত্যি। লাবিব বলে, মেরে। এটা বলার সাথে সাথেই ঠাসঠস একটা থাপ্পড় লাবিবের গালে। লাবিব কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর মেহবুবার দিকে তাকিয়ে কাতর গলায় বলে, আমি তোমার স্বামী জান, আমি তোমার অর্ধাঙ্গ, আমি তোমার জান, প্রাণ, কলিজা, ফুসফুস, কুসকুস, সব। আর সেই তুমি কিনা আমাকে মারলে। জান, ইটস নট ফেয়ার। মেহবুবা হাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে বলে, বেশ করেছি, আমার মুখের মুখে কথা বলবি আর? আমি না তোর বউ, তুই আমার সব কথা না শুনে তর্ক করছিস। বাদর। লাবিব বলে, লাদা বাদশা। মেহবুবা রাগে তাকায়। লাবিব গালে হাত বুলাতে বুলাতে বলে, কি জোরেই না মারলি, লাদা বাদশা, ইস। তোর থাপ্পড় খেয়ে আমার জীবন যৌবন শুকিয়ে কিসমিস হয়ে যাওয়ার জোগাড়, কিডনি খুইলে গলায় আটকে যাওয়ার জোগাড়। আরহাট গিয়া উঠে বসে পড়েছে আমার মাথায়। মেহবুবা ফুসফুস করছে রাগে। চুমকি আর মেহরিন একে অপরের দিকে তাকালো। এদিকে চুমকি আর মেহরিন একে অপরের দিকে তাকায়। চারপাশের এই দৃশ্য দেখে হঠাৎ তাদের চোখ গিয়ে পড়ে মেহেরের ওপর। সবার যখন যুদ্ধাবস্থা, সবার যেখানে নাম নিয়ে মারামারি কিলাকিলি করছে, তখন সে এক কোনায় বসে পপকর্ন খাচ্ছে আর চোখ গোল করে যুদ্ধ উপভোগ করছে। মেহরিন চুপি চুপি গিয়ে মেহেরের পাশে বসে পপকর্ন নিয়ে মুখে পুরে। চুমকিও পেছনে পেছনে এসে বসে। তিনজন মিলে লাইভ শো দেখতে দেখতে হঠাৎ মেহরিন বলে উঠল, ধুর, মজা পাচ্ছি না, ভালোভাবে মারামারি লাগতো। মেহরিনের কথায় সব যুদ্ধরত সদস্য ঘুরে তাকায় তার দিকে। আর মেহরিন তাদের দেখে বলে, আমার দিকে তাকিয়ে কি করো, মারামারি করো ঠিক মতো, আমরা তো টিকিট কেটে বসে আছি। আরে, ভালো ঝগড়া না হলে মজা কই? শালার মারামারি ভালো হচ্ছে না দেখে পপকর্ন খেয়েও মজা পাচ্ছি না। সবাই তখন একসাথে বলে উঠল, মেহরিন তখন পপকর্ন মুখে নিয়ে আয়েশ করে বসে বলে ওঠে, হে না, হ্যাঁ নাও, শুরু করো সবাই। ঠিক তখনই ঘরে প্রবেশ করে রাজ, হৃদ আর শান্ত। তারা সবাইকে চুপচাপ দেখে হৃদ বিড়বিড় করে বলে,
আবার কোন ড্রামা শুরু করেছে এরা কে জানে। রাজও একই সুরে বলে, কিছু তো একটা হয়েছে দেখ। সব কয়টার মুখ কেমন যেন মুরগির পশ্চাতের মতো করে রেখেছে। হৃদ হেসে ফেলে। শান্ত রাজের কথা না বুঝে বলেই ফেলে, ভাই, মুরগির পশ্চাৎ মানে কি? রাজ শান্তর দিকে ফিরে তাকায়। হৃদ এক গাঁটটা মেরে বলে, মুরগির পাছা, শালা। শান্ত মুরগির পশ্চাতের মানে শুনে হঠাৎ সবার মুখের দিকে একবার তাকায়। তারপর হা হা হি করে হেসে ওঠে। সবার চোখ এবার শান্তর দিকে। শান্ত হাসি থামাতে পারছে না কিছুতেই। মাঝখানে চুপচাপ উঠে দাঁড়ায় চুমকি। শান্তর সামনে গিয়ে গম্ভীর মুখে বলে, এমন বেকলের মতো দাঁত বের করছো কেন? খুব হাসি বের হচ্ছে মুখ দিয়ে তাই না? দিব নাকি এক গ্লাস করলার শরবত করে? শান্তর হাসি মুহূর্তেই থেমে যায়। সে গলা নামিয়ে বলে, প্লিজ না, আমি আর হাসব না। তাও ওসব অখাদ্য কুখাদ্য খেতে বলো না। এই কথা শুনে এবার সবাই একসাথে হেসে ফেলে। শান্ত সবার দিকে তাকিয়ে বলে, হাসো হাসো, তোমাদের এই সময়। আমার বউকে তো আর চিনো না, দেখতে এইটুকু হলে কি হবে? কিন্তু তার অনেক পাওয়ার। চুমকি ভ্রুকুচকে বলে, বেশ ক্ষয় ফুটেছে মুখে, আনবো নাকি? শান্ত তখন হাত তুলে বলে, মাফ করো ম্যাডাম, আমার এই মুখে তালা দিলাম। রাজ তখন গলা খাকারি দিয়ে বলে উঠল। সবাই একসাথে এমন মারামারি ঝগড়া বিবাদের কারণ কি? বলতে বলতে সে গিয়ে বসে। তার পাশে আয়েশ করে বসে পড়ে হৃদ আর শান্ত। একজন কাজের লোক আসে, ওদের হাতে একে একে শরবত দিয়ে যায়। বাকিরা সবাই এসে রাজের কাছে নালিশ দিতে শুরু করে। রাজ একমনের শরবত খেতে খেতে সব শুনে। তারপর একদমে বলে, বুঝলাম, আমার ছেলের সংখ্যা মাত্র 2 জন। আর তাদের নাম রাখতে গিয়ে এতগুলো জন মারামারি করছে। এখন কি করা যায় বলো তো? সবাই তখন চুপচাপ রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ মিষ্টি হেসে বলে, কারো মারামারি করার দরকার নেই। আমার বাচ্চাদের মা তো এখন 1জন নয়, 2জন। একজন মেরিন শিকদার, আমার বউজান। আরেকজন আমার বনু, মানে শান্তর আতঙ্ক। চুমকি সঙ্গে সঙ্গে বলে, ভাইয়া। রাজ হেসে বলে, না মানে শান্তর বউ। সবার মুখে তখন খিলখিল হাসি। রাজ উঠে দাঁড়িয়ে বলে, তাহলে বাচ্চাদের নাম রাখার দায়িত্বটা আমরা ওদের মায়েদের ওপরেই রাখি নাকি? সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর একসাথে বলে উঠে, হে হে হে, ঠিক ঠিক। মেরিন আর চুমকি একে অপরের দিকে তাকায়। তারপর একসাথে বলে, না। সবাই এবার ওদের দিকেই তাকায়। মেরিন আর চুমকি একসাথে বলে, ওদের নাম রাখবে কোনো হুজুর। বলা শেষেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। 2 জনের কথা যে একদিকেই গড়াবে, তা ওরা নিজেরাও ভাবেনি। ওদের কথার মাঝেই রূপা বেগম এসে দাঁড়ান। ওদের কথা শুনে হাসতে হাসতে বলেন, একদম ঠিক বলেছ তোমরা। নাম রাখা উচিত কোনো হুজুরকে দিয়ে। সবাই মুখে তখন হাসি। সবার প্রস্তাবটাই এবার সবাই পছন্দ করল। এত হট্টগোলের পরে যেন একটুখানি প্রশান্তির বাতাস বইল। রাতের খাওয়া দাওয়া শেষ। সবাই যার যার রুমে চলে গেছে। চুমকি কিছুক্ষণ আগেই নিজের রুমে গেছে। না সে যেতে চাইনি, শান্ত রীতিমতো টেনে নিয়েছে তাকে। বাচ্চারা ঘুমিয়ে গেছে। মেহরিন বাচ্চাদের কাপড় গোছাচ্ছে। রাজ সবে মাত্র গোসল সেরে বেরিয়েছে। পরনে সেই আগের মতো, কেবল একটা ট্রাউজার। মেহরিন এক নজর রাজের দিকে চেয়ে থেকে বলে, আপনার কি একটুও লজ্জা করে না? রাজ মাথা মুছতে মুছতে বলে, আমার লজ্জা কবে ছিল বলো তো? মেহরিন হতাশ হয়। তারপর আবার বলে, আপনি এখন 2 বাচ্চার বাবা। ভুলে গেছেন নাকি? রাজ স্বাভাবিকভাবে উত্তর দেয়, ভুলে যাব কেন? এই তো সামনেই শুয়ে আছে আমার 2 রাজপুত্র। মেহরিন দাঁত কিরমির করে বলে, তাহলে এখনো এমন উদাম গায়ে আমার সামনে ঘোরাঘুরি করেন কেন? রাজ তোয়ালেটা ছুঁড়ে মারে এক পাশে। মেহরিনের কাছে গিয়ে বলে, কেন, আমাকে এভাবে দেখলে কি তোমার কিছু কিছু হয়? মেহরিন রাজের চোখে চোখ রেখে বলে, আপনার লজ্জা করে না? 2 বাচ্চার মাকে আপনি সেডুস করছেন। রাজ বুক ফুলিয়ে বলে, আমি কি পরনারীকে কিছু বলেছি নাকি? আমার যা দেখার সবই তো আমার বউ। যা করার তাই করার সবই আমার বউকে। যা খাওয়ার তাও আমার বউ। মেহরিন চোখ বড় বড় করে বলে, মানে? রাজ ঠোঁট কামড়ে হেসে বলে, ছি বউ, তোমার মাইন্ড এত খারাপ কেন? আমি তো আমাকে দেখার কথা বলেছি। আর চুমু খাওয়ার কথা বলেছি। মেহরিন দিক বিদিক তাকিয়ে বলে, আপনি খুব নির্লজ্জ। রাজ হাসে, তা শুধুই একজনের কাছে। তোমার কাছেই শুধু আমি এমন। বাকি সবার কাছে আমি এখনো সৎপুরুষ। এই বলে মেহরিনের গালে একটা চুমু খায়। মেহরিন বলে, উম্মো, মরণ স্মরণ তো দেখি। বাচ্চারা উঠে যাবে। রাজ কাতর সুরে বলে, বউ আমার না বউ, বউ পাচ্ছে। মেহরিন বলে, এখনো আপনার বউ বউ পায়।
আমি এখন 2 বাচ্চার মা। আগের মতো সুন্দরীও না। আগের থেকে মোটা হয়ে গেছি আমি এখন আর। হঠাৎ করেই রাজ মেহরিনকে শক্ত করে ধরে বলে, নেক্সট টাইম যেন এমন কথা তোমার মুখে না শুনি। তুমি মোটা হও বা চিকন, তাতে আমার কিছু আসে যায় না। তুমি যখন বুড়ি হয়ে যাবে, তোমার চামেরা ঝুলে যাবে, তখনও আমি তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসবো। এখন যতটা ভালোবাসি, ঠিক তার থেকেও বেশি ভালোবাসবো। বুঝলে? মেহরিনের চোখে তখন আনন্দ অশ্রু। রাজ ধীরে ধীরে ওকে ছেড়ে দেয়। গভীর শ্বাস নেয় 2 বার, তারপর বলে, আর কখনো এমন কথা বলবে না। এই বলে সে সরে যায় আর শার্ট বের করে পড়তে শুরু করে। মেহরিন বুঝে, তার বলা একটা কথায় রাজ, তার কবি সাহেব, একটু না বেশ অনেকটা অভিমান করেছে। সে চুপি চুপি পেছনে থেকে গিয়ে রাজকে জড়িয়ে ধরে নরম গলায় বলে, সরি কবি সাহেব, আমি ওভাবে বলতে চাইনি। রাজ হালকা হেসে পেছনে ফিরে মেহরিনকে সামনে নিয়ে আসে। চোখে চোখ রেখে বলে, আর বলবে না তো? মেহরিন দুদিকে মাথা নাড়ে, একদমই না। রাজ হেসে মেহরিনের কপালে একটা মৃদু চুমু খায়। সেই চিরচেনা, স্নেহময়, প্রেমমাখা চুমু। আর মেহরিন চোখ বন্ধ করে অনুভব করে জীবনের যত ব্যস্ততা, অভিমান, কষ্ট, সবকিছুর ঔষধ যেন এই একটা মাত্র চুমু। মেহরিন রাজের শার্টের বোতাম লাগাতে লাগাতে মেহরিন হঠাৎ বলে, আপনি আমাকে এত ভালো কেন বাসেন কবি সাহেব? রাজ মিষ্টি হেসে মেহরিনের চুলগুলো গুছিয়ে দিয়ে বলে, ভালোবাসতে কোনো কারণ লাগে না কোনো স্বার্থ। যে ভালোবাসায় কারণ থাকে, যে ভালোবাসায় শর্ত থাকে, তা আর যাই হোক ভালোবাসা নয়। তা তখন সৌদা হয়ে যায়। ভালোবাসা এমন এক অনুভূতি, যেটা আপনি আছে। তার জন্য ব্যাখ্যা খুঁজতে হয় না। তার পেছনে যুক্তি চলে না। ভালোবাসা গরিব বা ধনী দেখে হয় না, না হয় শিক্ষিত বা অশিক্ষিত দেখে, আর না হয় রূপ বা গুণ বিচার করে। ভালোবাসা হয় মনের এক বিশাল কোণ থেকে। আর সেই মনের কোনো কোণায় যদি কেউ দাগ কেটে যায়, তাকে ভালো না বেসে থাকা যায় না। তুমি আমার স্ত্রী, আমার জীবন, আমার আত্মার সাথী। তুমি এমন একজন, যাকে আমার হৃদয়ের বাঁকা হাত দিয়ে গড়া হয়েছে শুধুই আমার জন্য। তোমাকে তো আমি ভালোবাসি না, আমি ভালোবাসি আমার সেই আমি কে, যে আমি তোমার ভেতরে বাস করে। তুমি এখন আর তুমি নও। তুমি মিশে গেছো আমার অস্তিত্বে। তুমি জড়িয়ে আছো আমার শ্বাস প্রশ্বাসে। তবে বলো, আমি কি তোমাকে ভালোবাসি, নাকি ভালোবাসি নিজেকেই? কারণ তুমি তো এখন আমি। মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আমিও ঠিক তেমনি। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ মানছি, বাঁচতে হলে অক্সিজেন লাগে, আমারও লাগে। কিন্তু অক্সিজেনের সঙ্গে যদি তুমি না থাকো, তাহলে আমি নিঃশ্বাস নিতে ভুলে যাই। আর তুমি তো জানো, নিঃশ্বাস না নিলে মানুষের মৃত্যু অনিবার্য। ঠিক তেমনি, তুমি না থাকলে আমার মৃত্যু অনিবার্য। ভালোবাসি বৌজন, কারণে অকারণ। ভালোবাসি আমার আরিওনাকে, ভালোবাসি আমার মুনবেমকে, ভালোবাসি শুধু ভালোবাসি, আর ভালোবাসি আমার বৌজনকে, ভালোবাসি আমার 2 রাজপুত্রের মা আমার মহারানীকে। মেহরিন হেসে জড়িয়ে ধরে রাজকে। তারপর বলে, ঈশ্বর, আমার বরটা আমাকে কত ভালোবাসে। আমিও আমার বরকে এত এত এতগুলা ভালোবাসি। ভালোবাসি আমার বাচ্চার বাবাকে, ভালোবাসি আমার কবি সাহেবকে, ভালোবাসি আমার ভাই বোনদের দুলাভাইকে, ভালোবাসি আমার প্রাণের স্বামীকে, ভালোবাসি তাকে যার জন্য আমার হৃদয়ের পুষ্প ফোটে, ভালোবাসি তাকে যাকে এক নজর দেখার জন্য চাতক পাখির মতো ছটফট করে আমার এই মন। রাজ হেসে বলে, এত ভালোবাসার রাখো কই? মেহরিন হেসে বলে, বালিশের নিচে। রাজ এবার শব্দ করে হেসে ফেলে। তখনই বাচ্চারা একসাথে কেঁদে ওঠে। রাজ মেহরিনের দিকে তাকায়, মেহরিন হেসে ফেলে। রাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোরা আমার প্রেমে বাগড়া দিচ্ছিস বাপ। এটা কি ঠিক বল? মেহরিন রাজের বুকে কিল দিয়ে হেসে বলে, আপনার প্রেমে বাধা দেওয়ার মানুষ চলে এসেছে, যাদের আপনি চাইলেও কিছু বলতে পারবেন না। রাজ মেহরিনকে জড়িয়ে ধরে বলে, আমি এসব মানব না, বলে দিলাম। মেহরিন হেসে বলে, মানুন বা না মানুন, সেটা আপনার ব্যাপার মশাই। এখন আমাকে ছাড়ুন, আমার বাচ্চাদের এখন মাকে প্রয়োজন। রাজ কিছু বলবে, ঠিক তখনই দরজায় ঠুকঠুক শব্দ হয়। ওপাশ থেকে চুমকি চেঁচিয়ে বলল, এই দরজা খোল। বাচ্চারা কান্না করছে, মনে হচ্ছে খিদে লেগেছে ওদের, নয়তো হিসু করেছে। রাজ আর মেহরিন একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। রাজ মেহরিনকে ছেড়ে দেয়। মেহরিন চলে গেল বাচ্চাদের কাছে, আর রাজ গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলা মাত্র চুমকি ঘরে ঢুকলো, আর শান্ত বাইরে দাঁড়িয়ে রাজের দিকে তাকিয়ে হাত তুলে বলে, ভাই, তোমার আর বউয়ের সাথে প্রেম করার কপাল নাই, আর না আছে আমার।
বউয়ের সাথে রোমান্স করার কপাল। তোমার বাচ্চাদের কান্না আমার কানে পৌঁছায়নি, কিন্তু আমার বউয়ের কানে ঠিক পৌঁছে গেছে। আর সে আমাকে ফেলে চলে এসেছে। আমি আর কি করব? তাই বউয়ের লেজ ধরে আমিও চলে এসেছি। রাজ শান্তর পিঠ চাপড়ে বলে, কপাল বুঝলি ভাই, সবই কপাল। শান্ত মাথা নাড়ে। তখনই ঝড়ের মতো এসে ওদের পাশ কাটিয়ে ঘরে ঢুকে পরল মেহের। চোখ মুখে দুশ্চিন্তার ছাপ। কি হয়েছে? বাচ্চারা কাঁদছে কেন? এনি প্রবলেম? ওদিকে হৃদ চোখ ডলতে ডলতে এসে দাঁড়ালো রাজ আর শান্তর পাশে। রাজ আর শান্ত একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। হৃদ বলে, ভাই, তোর বাচ্চারা আমার বউকে আমার বুক থেকে টেনে নিয়ে এসেছে। কি সুন্দর বউকে বুকে নিয়ে ঘুমাচ্ছিলাম। তা আর সহ্য হলো না ওদের। রাজ হৃদকে কিছু বলবে এমন সময় লামিয়া আর মেহবুবা দৌড়ে ঘরে ঢোকে। রাজ, হৃদ, শান্ত তিনজনেই এবার শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে দেখে পিছনে আরশ আর লাবিব আসছে। তা দেখে রাজ আর হৃদ দুজনেই ভ্রু কুঁচকে তাকায় ওদের দিকে। লাবিব দৌড়ে গিয়ে পাশের রাখা ফুলদানিতে ফু দিতে দিতে বলে, দেখেছ কি ময়লা, কেউ এগুলো পরিষ্কার করে না। রাজ, হৃদ আর শান্ত একসাথে বলে ওঠে, ও ও, ও, ও। লাবিব দাঁত বের করে হেসে বলে, হ্যাঁ, তাই তো। সবাই এবার লাবিবের দিকেই তাকিয়ে থাকে। লাবিব একবার ফুলদানিতে ফু দেয়, আর একবার সবাইকে দেখে। রাজ বলে, যা ভাই, যা। তুই ফুলদানিটা নিয়ে ঘরে যা, ইচ্ছে মতো পরিষ্কার কর। লাবিব বলে, না না, এখনই পরিষ্কার হয়ে যাবে। বলে সে ফুলদানিতে আরো ফু দিতে থাকে। সবাই এবার আরশের দিকে তাকায়। আরশ শীষ বাজাতে বাজাতে এদিক ওদিক তাকায়। সবাই তার দিকেই তাকিয়ে আছে দেখে ও দাঁত বের করে হেসে বলে, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, তোদের দেখেই আসলাম। বিশ্বাস কর। রাজ হাত তুলে বলে, বিশ্বাসের মা অনেক আগেই মরে গেছে। এখন আসল কারণটা বল। আরশ বলে, না, বিশ্বাস না করলে নাই। আমি একটু এদিক দিয়েই যাচ্ছিলাম। আমি মোটেও তোর বোনের পিছু পিছু আসিনি। খুব। সবাই একসাথে বলে ওঠে, ও ও, ও, ও। আরশ বলে, হে হে। রাজভ্রু কুচকে বলে, কিন্তু আমি তো একবারও বলিনি তুই আমার বোনের পিছু পিছু এসেছিস। আরশ কাশতে শুরু করে। কাশতে কাশতে বলে, পানি, পানি, পানি খেয়ে আসি। তারপর সে দৌড়ে গিয়ে বারান্দা পার হয়ে পালায়। সবাই হেসে ওঠে। রাজ, হৃদ আর শান্তর কাঁধে হাত দিয়ে বলে, বুঝলে ভাইরা ভাই, আজকাল বিড়ালগুলো মাছের পেছনে একটু বেশি ঘোরাঘুরি করছে। ওরা তো জানেই না মাছ খেতে মজা হলেও তাতে কাঁটা থাকে। যখন জায়গা মতো কাঁটা আটকে যাবে, তখন বুঝবে মজাটা ঠিক কোথায়। শান্ত আর হৃদ রাজের কথার মানে বুঝে হেসে ফেলে। ওদিকে লাবিব কানে পেতে ওদের কথাগুলো সব শুনছিল। সে বুঝে রাজ মূলত বেড়ালটা তাকে আর আজকেই বলেছে, তাই সে প্রতিবাদ জানিয়ে বলে, আমি মোটেও বিড়াল না, আই এম এ জেন্টলম্যান। ওর কথা শুনে হৃদ, রাজ আর শান্ত শব্দ করে হেসে ওঠে। রাত তখন 3টা পেরিয়েছে। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। সবাই নিজের নিজের ঘরে শুয়ে গেছে হয়তো। প্রায় 1টা নাগাদ মেহরিন ও ঘুমের হলে পড়েছে। রাজ তখনও জেগে ল্যাপটপে কাজ করছিল। কাজ শেষ করে মেহরিনের দিকে তাকায়। সে করে খুঁটিয়ে দেখে তার বউকে। বউটা আগের চেয়ে একটু গুলুমুলু হয়েছে। আরো বেশি সুন্দর লাগে এখন। দেখলেই কেমন প্রেম প্রেম পায়। এই যে রাজ এখনো তার বউয়ের প্রেমে পড়ে যাচ্ছে, মনটা আনচান করছে। একটু আদর করতে মন চাইছে, টুপ করে কয়েকটা চুমু খেতে ইচ্ছে করছে। কিন্তু এই মেয়েকে বুঝাবে কে? বললেই বলে, আপনি এখন 2 বাচ্চার বাবা। রাজমুখ দিয়ে বিরক্তির শব্দ করে। তারপর ফিসফিসিয়ে বলে, এই মেয়েকে কে বুঝাবে প্রেম কি? আর বাবা মা হবার পর আটকে যায়। প্রেম হলো আনলিমিটেড অনুভূতি, যে কোনো সময় চলে আসে। আর আমি তো আবার বউ ভক্ত। আমার প্রেম আর বউ বউ একটু বেশিই পাই। এখন তো আবার এসেছে দুজন। ওদের মায়ের কাছে গেলেই কান্নাকাটি শুরু করে দেয়। না, এভাবে বেশি দিন বউ ছাড়া থাকলে আমি ভিটামিন বউর অভাবে শুকিয়ে কঙ্কাল হয়ে যাব। না না, তা হতে দেওয়া যাবে না। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ এক দুষ্টু হাসি দিয়ে বলে, পাইছি তোরা। বাপ, তোদের মায়ের সঙ্গে আমাকে দেখলেই তোরা কান্নাকাটি শুরু করবি। কিন্তু যদি তোদের সামনেই না থাকি প্রেম করার সময়, তখন কি করবি? ভুলে যাস না, আমি তোদের বাপ রাজ শিকদার। তোরা যদি চলিস ডালে ডালে, তবে আমিও চলি পাতায় পাতায়। বলে সে পা টিপে টিপে এগিয়ে যায়। খুব আস্তে করে মেহরিনকে ডাকে, বউ, ও বউ, এই মুনবেন, এই বউ, উঠো না, আমার বউ বউ পাচ্ছে। মেহরিন ঘুমের ঘরে বলে, যা তো, বালসর। মাঝরাতে বউ বউ পাই, চুপচাপ ঘুমা শালা। রাজভ্রু কুচকে বলে, দেখছ, আমাকে ঘুমের মধ্যেও বকে। সে যাই হোক, আমি ওইসব গায়ে মাখি না।
বউ তো একটাই, বকুক মারুক তাতে কি। আবার ডাকে, বউ উঠো না। মেহরিন পাশ ফিরে শুয়ে পড়ে। রাজ পাশ ঘুরে গিয়ে কিছুক্ষণ ডাকে। যখন দেখে উঠছে না, তখন এক দুষ্টু হাসি দিয়ে তার ভালোবাসার অস্ত্র চালায়। মেহরিনকে বলে, তুমি কি উঠবে নাকি আমি কিছু করব? মেহরিন ঘুমের মধ্যেই বলে, যা মন চায় কর, আমি এখন ঘুমাচ্ছি। ডাকলে মার আছে কপালে। রাজ সঙ্গে সঙ্গে মেহরিনের ঠোঁট আকড়ে ধরে। মেহরিন তৎক্ষণাৎ চোখ মেলে তাকায়। আসলে সে ঘুমায়নি, দেখছিল রাজ কি করে। এমনটা করবে বুঝতে পারেনি। রাজ যখন তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত, মেহরিন সুযোগ বুঝে রাজের ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। রাজ চোখ রাখে মেহরিনের চোখে। আর সেই শান্ত চোখে তাকাতেই মেহরিনের সারা শরীরে এক অদ্ভুত স্রোত বয়ে যায়। রাজ কিছু বলে না। মেহরিনকে তোলে নেয় কোলে। মেহরিন চিৎকার করতে চায়, কিন্তু পারে না। বাচ্চারা উঠে যাবে বলে, ধীরে বলে, এই মধ্যরাতে কোথায় নিচ্ছেন? রাজ বলে, প্রেম করতে আমার বউ বউ পাচ্ছে। মেহরিন হেসে বলে, আচ্ছা আমাকে নামান। রাজ নামিয়ে মেহরিনের হাত ধরে বলে, চলো ছাদে যাব, একটু চন্দ্র বিলাস করে আসি। মেহরিন ও রাজের হাত ধরে বলে, ওকে চলুন। ওরা দুজন চাঁদের দিকেই যাচ্ছিল। হঠাৎ কারো পায়ের শব্দে ওরা সতর্ক হয়ে ওঠে। রাজ মেহরিন শব্দের উৎস খুঁজে সেদিকে যায়। একটু এগোতেই দেখে দুজন চুপি চুপি, একদম চোরের মতো ছাদের দিকে যাচ্ছে। রাজ কিছু বলতে চায়। মেহরিন তৎক্ষণাৎ রাজের মুখ চেপে ধরে বলে, হুশ, চুপ, দেখি কি করে। রাজ মাথা নাড়ে। আর তারা পিছু পিছু যেতে শুরু করে। তারা দুজন গিয়ে থামে একদম ছাদের দরজার কাছে। ওরা ছাদে না গিয়ে ফিরে আসছিল। যেই পিছু ফিরে, ঠিক তখনই দেখে রাজ আর মেহরিন দুই হাত বুকের কাছে গুজে দাঁড়িয়ে আছে। দুজনেই থমকে যায়। মুহূর্তেই জনের দুই দিকে ঘুরে দাঁড়ায়। মেহরিন ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে, রাত কয়টা বাজে? তোমরা এখন এখানে কেন? আরশ আর লামিয়া জন যেন চুরি করতে এসে ধরা পড়ে গেছে। রাজ খেক খেক করে বলে, কয়দিন পর তো বিয়ে করবি, এখন একটু প্রেমটা আটকে রাখা যায় না। আরশ বলে, ভূতের মুখে রাম রাম। রাজ ভ্রু কুঁচকে বলল, কি বললি? আরশ গলা নামিয়ে বলে, না ভাইজান, কিছু না। আপনারা এখানে কি করছিলেন? মেহরিন ঠোঁট বাঁকা করে হেসে বলে, চোর ধরতে এসেছি। সে যাই হোক, তোমরা এমন ছাদে চোরের মতো এসে আবার ডাকাতের মতো চলে যাচ্ছিলে কেন? আরশ চট করে বলে, কারণ ছাদে আরেক জোড়া প্রেম করছে। রাজ ভ্রু কুঁচকে বলল, কারা? লামিয়া মুখ চেপে হাসে, তারপর বলে, আমার ভাই আর তোমার শালিকা। রাজ কপাল চাপড়ে বলে, ছেহু ছেহু ছেহু, একটাও আমার মতো হলো না রে। একটাও প্রেম আটকে রাখতে পারে না। ওদের তো আমাকে দেখে শেখা উচিত, কিভাবে প্রেম আটকে রাখতে হয়। মেহরিন হালকা কটাক্ষ করে বলে, ও আচ্ছা, তাই নাকি? রাজ এদিক ওদিক তাকিয়ে বলে, হ্যাঁ অবশ্যই। মেহরিন বলে, আপনাদের ক্লাস পরে নিচ্ছি, আগে ওদের ক্লাস নেয়। এই বলে ওরা ছাদের দিকে এগোতে চায়। ঠিক তখনই আরো জোড়া পায়ের শব্দ শোনা যায়। মেহরিন চারপাশে তাকিয়ে বলে, সবাই লুকাও, দেখি এবার আবার কারা প্রেম করতে আসে। যেমন কথা তেমন কাজ। সবাই লুকিয়ে পড়ে। লাইট অফ, তাই তেমন কিছুই বোঝা না যায়। জোড়া পা এগিয়ে আসে। ছাদের দরজার কাছে দাঁড়ায়। ছাদে দেখা যায় লাবিব আর মাহবুবাকে দেখে তারা কেটে পড়তে চেয়েছিল, কিন্তু ঠিক তখন সবাই বেরিয়ে আসে। রাজ আর আরশ গিয়ে হাত রাখে হৃদের কাঁধে। হৃদ চমকে ওঠে। মেহরিন আর লামিয়া গিয়ে দাঁড়ায় মেহের সামনে। সঙ্গে সঙ্গে মেহের দূরে যেতে চায়, কিন্তু তার আগেই লামিয়া আর মেহরিন ধরে ফেলে। মেহের বলে, কি কি হয়েছে? এইভাবে ধরাধরি করছো কেন? লামিয়া বলে, ভাবি, তুমি এখানে কি করছিলে বলো তো? মেহের বলে, আসছিলাম। মানে, আসলে কেন আসছিলাম বলো তো? আমরা আসছিলাম না, মানে আমরা বাড়ি পাহারা দিচ্ছিলাম। হে হে, বাড়ি পাহারা দিচ্ছিলাম আমরা? তা তাই না হৃদু বলে, হে হে, আমরা বাড়ি পাহারা দিচ্ছিলাম। রাজ বলে, হ্যাঁ ভাইয়া, আমরা ছোটবেলায় খেয়েছি সুজি, তাই সব কিছুই বুঝি। বুঝো নাই ব্যাপারটা? হৃদ কিছু বলবে, ঠিক তখনই আবারও কারো পায়ের শব্দ পাওয়া যায়। সবাই একসাথে কপাল চাপড়ায়। নিশ্চয়ই চুমকি আর শান্ত। মেহরিন হাসে, আসতে দাও, লুকাও সবাই। সবাই হাসতে হাসতে আবার লুকিয়ে পড়ে। চুমকি আর শান্ত বকবক করতে করতে এসে দাঁড়ায় ছাদের দরজায়। ছাদের লাবিব আর মাহবুবাকে দেখে চুমকি বলে, দেখেছো আমার এই পুচকি বোনটাকে? এই মাঝরাতে প্রেম করছে। দাঁড়াও, ওদের দেখাচ্ছি মজা। শান্ত চুমকিকে টেনে ধরে বলে, ওদের কিছু বলতে গেলে আমরাই ফাঁসব। ওরা যদি জিজ্ঞেস করে আমরা কেন এসেছি, তখন
তার থেকে ভালো চলো ঘরে চলে যাই। চুমকি ঘুম করে শান্তর পিঠে একটা কিল মেরে বলে, আমি আসতে চেয়েছিলাম, তুই তো জোর করে নিয়ে এলি। তোর নাকি এই আধার রাতে পীড়িত করতে মন চায়। শান্ত কাতর গলায় বলে, ইস, তুমি কথায় কথায় মারো কেন, ব্যথা পাই তো। চুমকি খেক খেক করে ওঠে, বেশ করেছি। তোর প্রেম পীড়িত যদি আর মাঝরাতে আসে, তোকেও আর তোর প্রেমকে দুইটাকেই মেরে বালিচাপা দিয়ে দেব। মারামারি শেষে যেই না ওরা যেতে যাবে, ঠিক তখনই সবাই বেরিয়ে আসে। রাজ, হৃদ আর আরো হাসতে হাসতে গিয়ে দাঁড়ায় শান্তর পাশে। মেহরিন, মেহের আর লামিয়া গিয়ে দাঁড়ায় চুমকির পাশে। সবাইকে দেখে চুমকি আরো এক হাত দেয় শান্তর পিঠে, তারপর বলে, নে, এখন সলকলা পর্ণ হলো। মেহরিন হাসতে হাসতে বলে, আরে বেচারা শান্ত ভাইয়া, কি মারটাই না খেলো। রাজ আর হৃদ একসাথে বলে ওঠে, এগুলো সবার কপালেই আছে। শান্ত কষ্ট নিয়ে বলে, দেখ ভাই দেখ, আমরা স্বামী জাতি কত অবহেলিত, কত নির্যাতিত এই দুনিয়ায়। রাজ আর হৃদ বলে ওঠে, ঠিক ঠিক। মেহরিন, মেহের আর চুমকি একসাথে বলে করে, কি? অমনি রাজ, হৃদ, শান্ত তিনজনেই একসাথে সারেন্ডার স্টাইলে হাত তুলে বলে, মাফ চাই। আরশ আর লামিয়া হেসে ফেলে। মেহরিন হেসে বলে, চলো, সব চোর ধরা শেষ, এবার ডাকাতদের ধরতে চাই। সবাই হেসে এগিয়ে যায়। ওরা ছাদে গিয়ে দেখতে পায় মেহবুবা লাবিবের কাঁধে মাথা রেখে বসে আছে, আর জন গুজর গুজর ফুসুর ফুসুর করছে। ঠিক তখন রাজ কাশি দেয়। লাবিব হঠাৎ বলে ওঠে, কি ব্যাপার, তোমার গলা এমন ছেলেদের মতন হয়ে গেল কেন? মেহবুবা সাথে সাথেই খেকিয়ে ওঠে, কি বললা তুমি? আমার ভয়েস ছেলের মতন? তুমি জানো কত ছেলে আমার বয়সের জন্য আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে? লাবিব কিছু বলবে, ঠিক তখনই মেহরিন কাশি দেয়। মেহবুবা বলে, আরে, তোমার ভয়েস তো মেয়েদের মতন হয়ে গেল কেন? জন এটা নিয়ে কিছু বলবে, তার আগেই লাবিব আবার বলে, তুমি তো ছেলেদের মতো কাশলে। আর নেই, বেশ শস। মেহবুবা রেগে বোম ঠাস করে একটা থাপ্পড় মারে, তুই আমায় ছেলে বলিস? বেয়াদব, তোকেই বিয়ে করব না, প্রয়োজনে কানা ল্যাংরা বুড়াকে বিয়ে করব, তাও তোকে না। লাবিব অসহায় গলায় বলে, তাহলে আমাদের টুনির কি হবে? মেহবুবা বলে, তোর আর তোর টুনি জনেই চুলোই যা শয়তান। যেই না মেহবুবা উঠে চলে যাবে, অমনি সবাই একসাথে হেসে ফেলে। হাসি থামতেই চায় না কিছুতেই ওদের। মেহবুবা আর লাবিব একে অপরের দিকে তাকিয়ে তরাক করে পেছনে ফিরে যায়। তারা দেখে রাজ, মেহরিন, চুমকি, শান্ত, হৃদ আর মেহের হাসতে হাসতে একে অপরের শরীরে পড়েই যাচ্ছে। মেহবুবা রেগে তাকায় লাবিবের দিকে। লাবিব অসহায়ের মতো তাকিয়ে থাকে সবার দিকে। তা দেখে সবাই আরো জোরে হেসে ওঠে। মেহবুবা দৌড়ে পালাতে চায়, কিন্তু মেহরিন, মেহের, চুমকি আর লামিয়া তার পথ আটকে দাঁড়ায়। লাবিব ততক্ষণে দৌড়ে গিয়ে একটা পানির টব হাতে নিয়ে ফুলগাছে পানি দিতে দিতে বলে, গাছগুলোতে কেউ পানি দেয় না, দেখেছ? কাজের লোকগুলো কেমন কামচুরা, তাই ভাবলাম একটু পানি দিয়ে আসি। এসে দেখি মেহবুবা মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। লাবিব গলায় সুর এনে বলে, তাই আমি শুধু বসে ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। সত্যি। সবাই একসাথে বলে ওঠে, ও। তারপর সবাই আবার হেসে ওঠে। লাবিব ফাঁক বুঝে দেয় এক দৌড়। দৌড়াতে গিয়েও কতবার যে এদিক ওদিক পড়ে গেছে, তাও থামে না। সবাই সেটা দেখে আরো জোরে হেসে ফেলে। তারপর আবার একে একে সবাই নিজের রুমে ফিরে যায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। আধার কাটে যেমন আলো আসে, তেমনি রাত শেষ হয়ে আসে দিন। আরো একটা নতুন দিনের সূচনা। রাতে জেগে থাকার কারণে ঘুম ভেঙে উঠতে দেরি হয়ে যায় সবার। তবে এতে বিশেষ সমস্যা নেই। আরশ, শান্ত আর হৃদ অফিস থেকে ছুটি নিয়েছে। রাজ আর লাবিব আজ অফিসে যাবে না। বাচ্চারা তাদের নানুদের কাছে। ফাইজা চৌধুরী রান্না করেছে, আর তাকে হেল্প করছে দুজন কাজের লোক। রূপা বেগম আর মালিহা মির্জা দুজনেই বাচ্চাদের নিয়ে বসে গল্প করছে। সময় তখন সকাল 11:40। সবাই বসে সকালের নাস্তা করছে আর বকা খাচ্ছে। রূপা বেগম, মালিহা মির্জা আর ফাইজা চৌধুরী তিনজনেই প্রবলভাবে বকাবকি করছে। কেন সবাই এত রাতে জেগেছিল? খাওয়া শেষ হলে সবাই বসে আলোচনায় মেতে ওঠে। কাল বাচ্চাদের 7 দিন আর আকিকা। অনেক মানুষ আসবে। তার পাশাপাশি রাজ অনেক এতিমখানায় দান করেছে, জামা দিয়েছে, খাবার পাঠিয়েছে, গরিব দুঃখীদের জন্য অনেক সাহায্য করেছে। কালকে কি কি হবে সেই নিয়েই চলছে আয়োজনের আলাপ। বড়রা কেউ নেই, সবাই রূপা বেগমের ঘরে। বাচ্চারাও ওখানেই। হঠাৎ হৃদ বলে ওঠে, তুই ভালো ভাই, বাচ্চার বাপ হয়ে গেলি। আমার কপালে মনে হয় বাবা হওয়া লেখা নেই।
শান্ত বলে, হ্যাঁ ভাই, ঠিক আমারও। আরশ আর লাবিব একসাথে বলে ওঠে, তোমাদের তো অন্তত বউ আছে, আমাদের তো সেটাও নেই। ঠিক তখন মাহির বলে ওঠে, তোমাদের অন্তত ভালোবাসার মানুষ আছে, হবু বউ আছে, আমার তো কেউ নেই। মাহিরের কথায় সবাই একসাথে বলে ওঠে, আহারে। মাহির গেয়ে ওঠে, কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে, মালারে। রাজ বলে, আরে শালা, মালা দেওয়ার খুব শখ তাই না? সেই মালা যখন গলায় ফাঁসি হয়ে যাবে তখন বুঝবা সোনা বিয়ে কত মজা। হৃদ আর শান্ত বলে, ঠিক, ঠিক। ওদের কথা শুনে লাবিব হঠাৎ গেয়ে ওঠে, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। পুরাণের বন্ধু যখন পায় রে, আকাশে উড়াল দিয়া, জামুর রে ওরে লইয়া, কলিজায় বাজে বল, তাক থুমা থুম থুম রে। আজ আমার মনটা যে তাই, পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। রাজ বলে, খুব মজা লাগছে বলো শোনা, হবু বউয়ের এত কেলানি খেয়েও বিয়ে করতে মন চায় তোমার, তোমার শখকে ও বলি হারি যায় শোনা। এরপর মাহবুবার দিকে ফিরে বলে, বিয়ের পর তার জায়গা মতো আগে কইটা দিবে ঠিক আছে, যাতে করে বিয়ের শখ আকাশে উড়াল দেয় আর পাড়ি জমায় দূরদেশে। রাজের কথায় সবাই হেসে ফেলে। লাবিব শুধু অসহায় মুখে তাকায় মাহবুবার দিকে, আর মাহবুবা ইশারায় বুঝায় রাজ যা বলল তাই করবে। তা দেখে লাবিব ঢুক গিলে, লাবিবকে চোখ টিপে মাহবুবা গেয়ে ওঠে, ফাল্গুন মাসে দারুণ স্বরে দক্ষিণা বাতাসে, তোমার মনের সুবাস আমার ঘরে বাইসা আসে, ও শোনা বন্ধু তোমায় ভালোবাসিয়া, অন্তর গেল ফাঁসিয়া। মাহবুবার গান শুনে সবাই হেসে ওঠে, আর লাবিব কেসে ওঠে। মাহির বসা থেকে উঠে দাঁড়ায়, রাজ আর হৃদের মাঝখানে এক পা রেখে কমর দুলি দুলি গায়, কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা ছাই, সানডে মানডে ক্লোজ কইরা দিতে একজন মানুষ নাই, ভাই রে ভাই। গান শেষে রাজ আর হৃদকে চুমু খেয়ে বলে, আমি বিয়া করমু দুলা ভাই। মাহিরের কাণ্ড দেখে বাকি সবার হাসতে হাসতে অবস্থা খারাপ। রাজ আর হৃদ একসাথে বলে ওঠে, ওহহ সিটটট। একটা অন্ধকার আচ্ছন্ন ঘর, ঠিকমতো নিঃশ্বাস না যাচ্ছে না, কেমন যেন একটা ধোয়া, সেই ঘন ধোয়া যেন বিষের মতো চারদিকে ছড়িয়ে আছে। শ্বাস নেওয়াটাও দুঃসহ, দুই পাশে ছোট ছোট বাচ্চার কান্না, সেই কান্না যেন মেহরিনের বুক চিরে যাচ্ছে। মেহরিন তার দুই সন্তানকে কোলের মধ্যে নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, কে আছো? দরজা খুলো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার বাচ্চারা কষ্ট পাচ্ছে, কে আছো? দরজা খুলো। বাচ্চাদের কান্নার গতি বাড়তে থাকলো। মেহরিন কান্নায় ভেঙে পড়ল, কেউ আসছে না কেন, কেউ সাহায্য করছে না কেন, তাহলে কি আমি আমার বাচ্চারা আমরা মরে যাব, কেউ বাঁচাতে আসবে না। মেহরিন কাঁদতে কাঁদতে কাতর কণ্ঠে বলে উঠল, কে আছো? দরজা খুলো, আমার বাচ্চারা কষ্ট পাচ্ছে, আমায় না নাও, ওদের নিয়ে যাও, ওদের বাঁচাও, ওদের বাঁচতেই হবে, ওরা তো শিকদার বংশের প্রদীপ, এ প্রদীপ নিভে গেলে শিকদার বংশই নিঃশেষ হয়ে যাবে। মেহরিন প্রাণপ্রণয়ে চিৎকার করে, মা, মামুনি, ফুপি, কই তোমরা? দরজাটা খুলে দাও না গো। চুমকি, তুই কোথায়? মেহের, ও মাহবুবা, রাহিরে, লামিয়া কই? কই তোমরা সবাই দরজাটা খোলো না। লাবিব, তোমার আব্বাজানরা কষ্ট পাচ্ছে, দরজাটা খোলো। কবি সাহেব, কবি সাহেব কই? আপনার মুনবেন, আপনার অ্যারিওনা, আপনার বউজান তো একেবারে অসহায় হয়ে গেল, বাঁচাবেন না তাদের? আপনার বউজানের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শুনছেন আপনি? কোথায় আপনি? বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে মেহরিন। দরজার পিঠে ভর দিয়ে বসে পড়ে সে দুই সন্তানকে কোলের মধ্যে চেপে ধরে, কবি সাহেব, আপনি তো বলেছিলেন আমি বাঁচব, আমার বাচ্চারা বাঁচবে, কই আপনি? আসছেন না কেন? আমরা এত বড় বিপদে, আপনি আসছেন না কেন? সেই মুহূর্তে হঠাৎ দুই মুখোশধারী লোক এগিয়ে আসে মেহরিনের দিকে, তাদের হাতে বন্দুক। মেহরিন গলা কাঁপিয়ে বলে, হে, কে আপনারা? এখানে কেন এসেছেন? লোক দুটি ভয়ানক রকম হাসে, সে হাসিতে এমন কিছু আছে যা শরীরের ভেতর ঠান্ডা স্রোতের মতো বয়ে যায়। কি বিদ্যুতের সেই হাসি! মেহরিন এবার গর্জে ওঠে, বলুন, আপনারা কে? এখানে কেন এসেছেন? এক মুখোশধারী লোক এগিয়ে এসে বলে, আমরা কারা সেটা জানা লাগবে না, তবে জেনে রাখো, আমরা এসেছি তোমার ছেলেদের আর তোমাকে মারতে, এখন আর বাঁচার উপায় নেই তোমাদের। বলেই তারা আবার সেই বিদ্যুতে হাসি হাসে। মেহরিন দুই সন্তানকে বুকে চেপে ধরে, আর ঠিক তখনই গুলি ছোড়ে তারা। দুই রাজপুত্রের ছোট ছোট শরীর নিথর হয়ে যায়, যে ছোট হৃদয় দুটো ধুকধুক করত তার শব্দ থেমে যায়। আর মেহরিন, তাকে গুলির পর আলাদা করে মারার দরকার ছিল না, একমাত্র সন্তানের সঙ্গেই মারা যায়, তার চেতনা ছিন্ন হয়ে যাচ্ছে।
জীবনের ছন্দ থেমে যাচ্ছে। মেহরিন টের পায় তার দেহ থেকে কেউ যেন রুহ টেনে বের করে নিচ্ছে। শরীরে আর কোনো জোর নেই। মনে হচ্ছে কেউ যেন তার ওপর বুলডোজার চালাচ্ছে। রুহ বের হবার ঠিক আগ মুহূর্তে মেহরিন চিৎকার করে উঠল, আমার বাচ্চা। অন্ধকার ঘরে ঘুমিয়ে থাকা মেহরিন হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে পড়ে। রাজ পাশেই ছিল, সঙ্গে সঙ্গে ওর চিৎকার শুনেই বুঝে যায় নিশ্চয়ই খারাপ কিছু স্বপ্ন দেখেছে। রাজ তাড়াতাড়ি মেহরিনকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই বৌজান, কি হয়েছে? খারাপ কিছু দেখেছ? ভয় পেয়েছ? মেহরিন তখন পাগলের মতো একদম ছেলেমানুষের মতন বলতে থাকে, আমার বাচ্চা, আমার বাচ্চা, ওদের মেরে ফেলেছে, আমার বাচ্চা। বলতে বলতে ওর কান্না একদম জ্বরের মতো এসতে থাকে। রাজ মেহরিনকে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে ধরে বলে, কিছু হয়নি, আমাদের সন্তান ঠিক আছে। পাখি, কিছুই হয়নি, তুমি শান্ত হও, আমার জান, প্লিজ শান্ত হও, কিছুই হয়নি। কিন্তু মেহরিন তখন নিজের মতো করেই বলতে থাকে। একসময় ওর কান্নার গতি বেড়ে যায়, বুক ফেটে কান্না আসে, হাহাকার করে উঠে। ওর চিৎকার আর কান্নায় ঘুম ভেঙে যায় দুই সন্তানই, ওরাও কান্না শুরু করে দেয়। শিশুদের কান্না কানে আসতেই মেহরিন উন্মাদিনীর মতো ছুটে যায় ওদের কাছে। একজনকে কোলে তুলে নেয়, আরেকজনকে নিতে চায়, কিন্তু পেরে ওঠে না। রাজ তখন পাশে গিয়ে সাহায্য করে, দুজনকেও কোলে নিয়ে দেয় মেহরিনের। মেহরিন সন্তানদের কোলে নিয়েই হেলো পাথারি বাচ্চাদের গালে কপালে ও সারা মুখে চুমু খেতে থাকে, বলতে থাকে, আমার সোনা, আমার জান, আমার সাত রাজার ধন, আমার কলিজা। রাজ চুপচাপ দাঁড়িয়ে থাকে, মেহরিনকে সময় দেয় নিজেকে সামলানোর। কারণ রাজ জানে এই কষ্ট, এই ভয়, এই যন্ত্রণাগুলো প্রকাশ না করলে মেহরিনের শান্তি মিলবে না। কিছুক্ষণ পর রাজ এক গ্লাস পানি এনে মেহরিনের সামনে ধরে বলে, নাও, আগে এটা খাও। মেহরিন কিছু না বলেই সেই পানি খেয়ে নেয়। রাজ অনুভব করে মেহরিনের শরীরটা কাঁপছে। সে আবার বলে, বাচ্চাদের আমাকে দাও, তুমি একটু বসো। কিন্তু মেহরিন দেয় না। রাজ বুঝে এই মুহূর্তে সে সন্তানদের ছাড়বে না। তাই রাজ নিজেই মেহরিনকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয়। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। রাজ এক দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে যায়। সে জানে সবার ঘুম ভেঙে গেছে, সবাই চলে এসেছে। হয়তো তাই। দরজা খুলতেই রাজ দেখে বাইরে দাঁড়িয়ে আছেন মালিহা মির্জা, রূপা বেগম, ফিরোজ মির্জা, ফাইজা চৌধুরী, আকরাম চৌধুরী, লাবিব, লামিয়া, মাহবুবা, মেহের, রিদ, চুমকি, শান্ত, আরশ, আরফা, মাহির, সকলেই হাজির। কেউ বাদ যায়নি, এমনকি কুলসুমও। ফিরোজ মির্জা জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা রাজ, মেহুমা এমন চিৎকার করলো কেন? রাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, হয়তো খারাপ স্বপ্ন দেখেছে বাবা, আপনারা আসুন। রাজ দরজা ছেড়ে দাঁড়িয়ে যায়। সবাই হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে। আর ঘরে ঢুকেই দেখে মেহরিন দুই সন্তানকে নিজের বুকের ভেতর জড়িয়ে রেখেছে। যেন চাচ্ছে বাচ্চাদের নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে ফেলতে, যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে। সে একটানা বলেই চলেছে, আমার বাচ্চা, আমার বাচ্চা। চুমকি এগিয়ে গিয়ে মেহরিনকে ধরে বলে, এই মেহু সোনা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছিস? ভয় পেয়েছিস সোনা? মেহরিন কিছু বলে না, শুধু নিঃশব্দে ব্যথা আর ভয়কে বুকে চেপে নিজের সন্তানদের আঁকড়ে রাখে। নিজের জীবনটাকে আঁকড়ে ধরে, যেন তাতে মৃত্যুর ছায়া না পড়ে। সবাই বেশ অস্থির হয়ে ওঠে মেহরিনের এমন অবস্থায়। রাজ শান্তভাবে বলে ওঠে, আপনারা চিন্তা করবেন না, আমি যতদূর বুঝতে পারছি ও একটা খুব খারাপ স্বপ্ন দেখেছে। আর সেই স্বপ্নটা সম্ভবত আমাদের বাচ্চাদের নিয়েই ছিল, তাই এমন আচরণ করছে। আমাদের উচিত ওকে একটু সময় দেওয়া, ও নিজেই সব কিছু বলবে। সবাই মাথা নাড়ে। চুমকি একটা গ্লাস পানি এনে মেহরিনের মুখের কাছে ধরে বলে, এটা খা। কিছু হয়নি, তুই শুধু একটা স্বপ্ন দেখেছিস। জানি নাকি দেখেছিস, কিন্তু আমি জানি আমার মেহু ভয় পাওয়ার মতো মেয়ে না। ভয়ঙ্কর কিছু না, তুই এমন করতি না। মেহরিন চুমকির চোখে তাকায়, চোখে জমে থাকা জল ফেলে দেওয়ার আগে এক টুকরো আত্মবিশ্বাস খুঁজে নেয়। চুমকি চোখের ইশারায় পানি খাওয়ার জন্য বলে, মেহরিন চুপচাপ পানিটা খেয়ে নেয়। চুমকি তখন বলে, একটা কথা বলি, জানি না তুই কি স্বপ্ন দেখেছিস, তবে আন্দাজ করতে পারছি তোর সন্তানদের নিয়েছিল। শুন, হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। উনি ছাড়া এই পৃথিবীতে কারো এত সাহস নেই যে আমার মেহুর সোনা আর ভাইয়ের বাচ্চাদের কোন ক্ষতি করতে পারে। আর যদি কেউ করতে চাইও, তোর মনে হয় এত মানুষ পেরিয়ে সে আসতে পারবে? তোর বাচ্চাদের দুটো মাহুম আসুক নাকে আসবে, একদম লঙ্কা গুরু লাগিয়ে দিব।
তখন মেহের এগিয়ে এসে মেহরিনের অপর পাশে বসে বলে, হুম, ঠিক তাই। আমাদের সবাইকে ছাড়িয়ে কেউ কিছু করতে পারবে না। মেহবুবা আগিয়ে এসে বলে, আসুক না, কোন কুকুরের বাচ্চা আছে, আসুক দেখি। একদম মৃত্যুর দরজায় পাঠিয়ে দেব। আমার বোন আর ভাগ্নিদের ক্ষতি করবে, আর আমি চেয়ে চেয়ে দেখব। হুম। ওরা এখনো আমায় ছোট মা বলে ডাকেনি। লামিয়া বলে, হুম হুম, আসুক দেখি। একদম মেরে বোরতা করে দেব। আরফা বলে, আসুক না, আসুক। যে আসবে তাকে আমি বিছুটি পাতা লাগিয়ে দিব। এমন চুলকাবে চুলকাবে, আর কোথাও ঘষাঘষি করার জায়গা পাবে না। মুখে একদম ছামা ঘষে দিব। হুম। আরফার কথা শুনে সবাই হেসে ফেলে। মেহরিন নিজেও একটু হেসে ফেলে। আরশ এসে আরফার মাথায় একটা চাটি মেরে বলে, ভেরি গুড। আরফা মাথায় হাত দিয়ে বলে, ভাবি। এমন সময় লামিয়া এসে আরশের পায়ে একটা হালকা লাথি দিয়ে বলে, হুম, বলো ননদিনী। আরশ আহ করে ওঠে। আর বাকিরা হেসে ফেলে। রাত তখন প্রায় 3টা। মেহরিনের সেই দুঃস্বপ্ন দেখার পর প্রায় 1.5 ঘন্টা কেটে গেছে। সবাই এখনো রাজের ঘরেই। চুমকি আর মেহের দুই রাজপুত্রকে নিয়ে বসে আছে। মেহরিন শুয়ে আছে রূপা বেগমের কোলে। তিনি ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। মালিহা মির্জা আর ফাইজা চৌধুরী ওর দুপাশে বসে আছে। এই সময় মেহরিন তার স্বপ্নের সম্পূর্ণ বর্ণনা দিয়ে দেয়। সবাই বোঝে এমন পাগলের মতো আচরণ কেন করেছিল সে। একজন মা জানে সন্তানের শেষ নিঃশ্বাস চোখের সামনে দেখলে কেমন লাগে, বাস্তবে হোক কিংবা স্বপ্নে, যন্ত্রণা তো একই। হঠাৎ মেহরিন বলে ওঠে, মামুনি, যদি ওরা সত্যিই আসে। রূপা বেগমের বুক থক করে ওঠে। কি করে বোঝাবে মেহরিনকে? আজ যেটা মেহরিন ভয় পাচ্ছে, সেই ভয়ে তো রূপা বেগমের জীবনেও এসেছিল সেই কালো রাতে, প্রায় 20 বছর আগে। সেই ঘটনার পুনরাবৃত্তি চাই না তিনি। কদিন ধরে যে তার মনটাও কুগাইছে। কিন্তু এখন তো মেহরিন এমনিতেই আতঙ্কে আছে, তার ওপর আর টেনশন দিতে চান না। তাই হাসি মুখে বলেন, না মা, এমন কথা বলো না। এমন কিছু হবে না। মেহরিন তখন বলে, কিন্তু যদি হয়। রূপা বেগম ভ্রু কুঁচকে তাকান মেহরিনের দিকে। তার চোখে ধরা পড়ে মেহরিন কিছু বলতে চায়। সেটা শুধু রূপা বেগম নয়, মেহের আর রাজু বুঝে যায়। রাজ আর মেহের একসাথে বলে ওঠে, প্ল্যান কি? এক কথায় সবাই হাসে। মেহরিন উঠে বসে বলে, প্ল্যান একটা আছে। আমার মন বলছে কাল কিছু একটা হবেই। রাজ বলে, ওটা তুমি চিন্তা করো না। আমি সব ব্যবস্থা করে রেখেছি পাহারার। মেহরিন রাজকে থামিয়ে বলে, আগে শুনুন। রাজ মাথা নাড়ে। আর শুধু রাজ না, সবাই আগায়। বোঝে মেহরিন এবার তার প্ল্যান জানাবে। মেহরিন নিজের প্ল্যানটা বলে। শুনে সবাই হেসে ওঠে। লাবিব হাততালি দিয়ে বলে, উফ, কি প্ল্যান! একেবারে দারুণ। এমন প্ল্যান তো ভাইও দিতে পারত না। রাজভ্রু কুঁচকে তাকায়। লাবিব আমতা আমতা করে বলে, না মানে। রাজ থামিয়ে দিয়ে বলে, হাতি কাদায় পরলে চামচিকিও লাথি মারে, সমস্যা নাই। যা করলা, জীবনের উপরে গেলে দিবেনে। লাবিব মুখ ফুঁসে বলে ফেলে, সেম টু ইউ, বলে নিজেই মুখ চেপে ধরে। সবাই হেসে ওঠে। রাজ মেহবুবার দিকে তাকিয়ে বলে, তোমাকে যা বলেছিলাম, মনে আছে তো? জায়গা মতো দেবে। মেহবুবা হাসে, মাথা নাড়ে। লাবিব অসহায়ের মতো একবার মেহবুবার দিকে, আরেকবার রাজের দিকে তাকায়। এমন সময় হৃদ আর শান্ত এসে লাবিবের কাঁধে হাত রাখে তারা। লাবিব দুঃখী মুখে বলে, সবই কপাল, বুঝলে। সবাই আবার হেসে ওঠে। কিন্তু হঠাৎ আকরাম চৌধুরী বলেন, মেহুমা, প্ল্যান ঠিক আছে, কিন্তু যদি না হয়। মেহরিন কিছু বলতে যাবে, তখনই হৃদ এক ধরনের বিদ্রোহী হাসি দিয়ে বলে, চিন্তা করবেন না, ফুপা। আমি যতদূর ওদের চিনেছি, তারা ঠিক মেহুর প্ল্যান মাফিকই কাজ করবে। মেহের বলে, তাহলে একটা সমস্যা থেকেই যাচ্ছে। মেহরিন হাসে। রাজ বলে, বাচ্চাদের কথা বলতে চাও, তাই না? মেহের হাসে। উফ ভাইয়া, আপনি এত ইন্টেলিজেন্ট কেন বলুন তো? রাজ হাসে। মেহরিন বলে, ওটা সমস্যা না। সেই দায়িত্ব পালন করবে চুমকি মা, ফুপি আর আফা। সবাই মেহরিনের দিকে তাকায়। মেহরিন সবার দিকে তাকিয়ে বলে, পারবে না। সবাই একসাথে বলে, অবশ্যই। চুমকি কোলের বাচ্চাটাকে একটা চুমু খেয়ে বলে, বেশস পারবো, পারবো না কেন? আরফা খুশিতে গদগদ হয়ে বলে, আমিও পারবো। মালিহা মির্জা মেহরিনের মাথায় হাত বুলিয়ে বলেন, পারবো মা, আমাদের যে পারতেই হবে। ফাইজা চৌধুরী মেহরিনের চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বলেন, পারবো আম্মাজান। মেহরিন হাসে। রাজ বলে, আপনাদের 4 জনের নেতা হচ্ছে মাহির। মাহির এক লাফের সামনে আছে। হে হে, বলো, কি করতে হবে আমাকে? সবাই হেসে ফেলে। মাহিরের কাঁধে রাজ হাত রেখে বলে, 4 নারীকে রক্ষা করতে হবে। সাথে 2 ভাগ্নেকে। মাহির ভাব নিয়ে বলে,
এটা কোনো ব্যাপার? রাজ বলে, যদি কাজটা ঠিক মতো করতে পারো তো পাশের বাড়ির কাজের খালার একটা মেয়ে আছে, নাম ছকিনা। দেখতে ভালোই, শুধু গায়ের রংটা একটু কালো, একদম তোমার বনের কাজলের মতো। চোখগুলো খুব সুন্দর, তবে একটু টেরা। ঠোঁটগুলো গোলাপি, তবে একটু মোটা। পুরো বুবাই মরিচের মতো। তার সাথে তোমার সেটিং করিয়ে দিব। রাজের কথা শেষ হতে না হতেই মাহির বুক ধরে উঠে বলে, না। সবাই হাসিতে ফেটে পড়ে। সকাল 7টা। শিকদার বাড়ির বাগানে মানুষজন ভিড় করে জমায়েত হয়েছে। কারণ সেখানে লাইন ধরে বাঁধা আছে 7টি গরু, প্রতিটাই মোটা, তাজা, সুস্থ। কোরবানির ঈদের সকালে যেভাবে হুজুর গরু জবাই করে, রাজেরও ইচ্ছে ঠিক তেমন ভাবেই এই গরুগুলো জবাই হবে। গরুগুলোকে হেঁকে হেঁকে ধূপ বা ঘাসের ওপর ফেলে ধরা হচ্ছে, জবাই চলছে। রাজ, লাবিব, হৃদ, আরশ, শান্ত, রাকিব ও আরও কয়েকজন মিলে সবাই নিচে দাঁড়িয়ে দেখছে। তবে মেহরিন বারান্দা থেকে দেখছে। পাশে চুমকি আর কুলসুম। মেহরিন এক নজরে তাকিয়ে আছে রক্তের দিকে। জবাই করার পর যখন গরুর গলা দিয়ে কলকল করে রক্ত বের হয়, মেহরিন ভাবে, গরুকে জবাই করলে গরু ব্যথা পায় না, এটা হাদিসে বলা আছে। আবার বিজ্ঞানীরাও এর যৌক্তিকতা প্রমাণ করেছেন। মেহরিন বাঁকা হেসে বলে, গরুর কষ্ট না হলেও তোদের হবে। চুমকি বলে, কার কষ্ট হবে? মেহরিন হাসি মুখেই বলে, বুঝলি তো জানু। অনেক শকুন পাশে ঘুরঘুর করছে। চুমকি নিচে তাকিয়ে দৃশ্যটা দেখে বলে, হ্যাঁ, রক্ত দেখেছে তাই হয়তো। মেহরিন হেসে ঘরের ভিতরে চলে যায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। সময় অনেক গড়িয়ে গেছে। এখন বিকেল 4টা। শিকদার বাড়ির বাগানে বিশাল প্যান্ডেল বাঁধা হয়েছে। সেখানেই চলছে খাওয়া দাওয়া। দুপুর 1টা থেকে খাওয়া শুরু হয়েছে, এখনো চলছে। রাজ পুরো এলাকাকে দাওয়াত করেছে, গরিব দুঃখীরাও এসেছে। শিকদার বাড়ি থেকে আজ খাবার গেছে 5টা এতিমখানায়। সবাই খাচ্ছে আর দুহাত তুলে দোয়া করছে। কত বৃদ্ধ মানুষ রাজের মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ তোমার ভালো করুক। রাজের মনে তখন অদ্ভুত এক শান্তি কাজ করে। সে যখন এমন অসহায়, দরিদ্র মানুষদের সাহায্য করতে পারে, তখন যেন নিজের অতীত মনে পড়ে। শুধু রাজ না, লাবিবও এমন করে। রাস্তার অসহায় মানুষ দেখলেই খাবার কিনে দেয়, সাহায্য করে। এটা যেন এই দুই ভাইয়ের একটি মহৎ গুণ, যা সাধারণত সবার থাকে না। রাজ দাঁড়িয়ে কথা বলছিল সাব্বিরের সঙ্গে। এমন সময় একটি বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। বয়স অনেক, 80 পেরিয়েছে হয়তো। শরীর কেঁপে কেঁপে হাঁটে। রাজের সামনে এসে দাঁড়ায়। রাজ সুন্দর করে হেসে বলে, কিছু বলবেন দাদিমা? বৃদ্ধা ইশারায় রাজকে নিচু হতে বলেন। রাজ নিচু হয়। বৃদ্ধা রাজের মাথায় হাত রেখে বলে, তোকে অনেক ধন্যবাদ বাছা। রাজ ইশারা করে একজনকে চেয়ার আনতে বলে। রাজ নিজে ধরে বৃদ্ধাকে চেয়ারে বসিয়ে দেয়, নিজে বসে পড়ে তার পায়ের কাছে। আপনি কিছু বলবেন আমাকে, দাদিমা? বৃদ্ধা চোখে জল নিয়ে তাকায় রাজের দিকে, কাপা কাপা হাতে রাজের মাথায় হাত রেখে বলে, আমাকে একটু খাবার দিবি, বাছা? রাজ ভাবে, হয়তো খাবার মজা লেগেছে, তাই আরেকবার চাইছে। হেসে বলে, আচ্ছা, আমি কাউকে বলছি, আপনাকে দিয়ে দেবে। বৃদ্ধার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু মুহূর্তেই সেই হাসি মিলিয়ে যায়। মাথা নিচু করে বলেন, আমি কারো অনুমতি ছাড়া এখানে এসেছি, বাছা। এখানকার কেউ আমায় দাওয়াত দেয়নি। শুধু দেখলাম সবাই আসছে, আর খাবারের গন্ধ আমায় টেনেই আনলো। রাজ হাসে, বলে, সমস্যা নেই দাদিমা। আল্লাহর রহমতে খাবার কম পড়বে না। আমি তো খুশি হয়েছি আপনি এসেছেন। আচ্ছা, আপনার সঙ্গে কেউ এসেছে, না আপনি একাই এসেছেন? যদি একা এসে থাকেন, আপনার বাড়ি কোথায় বলুন, আমার লোক গিয়ে দিয়ে আসবে। বৃদ্ধা কেঁদে ফেলেন। রাজ অবাক হয়ে বৃদ্ধাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে দাদিমা? আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা এবার রাজকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। রাজ কিছু বুঝতে পারে না। বলুন না দাদিমা, না বলে বুঝবো কিভাবে? বৃদ্ধা বলে, আমার কেউ নেই বাছা। আমি রাস্তায় রাস্তায় ঘুরি। যখন যেখান পাই, শুয়ে পড়ি। কোনোদিন খেতে পাই, কোনোদিন খাই না। জানিস, আজ আমি প্রায় 5 দিন পর খাবার খেলাম। রাজের ভিতরটা কেমন করে ওঠে। মনে পড়ে যায় নিজের অতীতের কিছু স্মৃতি। আপনার কোনো ছেলে মেয়ে নেই? বৃদ্ধার কান্নার গতি এবার কিছুটা বাড়ে। রাজ চুপ থাকে, শোক সামলাতে সময় দেয়। বৃদ্ধা নিজেই বলে ওঠেন, ছিল বাছা, এক ছেলে। সে বড় বাড়িতে থাকে। কিন্তু আমাকে বের করে দিয়েছে। কারণ তার বউ চায় না আমি ওদের বাড়িতে থাকি। অথচ স্বামী মারা যাওয়ার পর আমি কাজ করে ছেলেকে বড় করেছি, পড়িয়েছি। কিন্তু যখন আমার ওকে দরকার হলো, তখন সে আর রাখল না। আমি চাইলেই পারতাম নৌজের জীবন গুছিয়ে নিতে, ওর মুখের দিকে তাকিয়ে একা কাটালাম সারা জীবন।
কিন্তু যার জন্য এত কিছু করলাম সে বিনিময়ে কি দিল আমাকে? রাজের চোখ মুখ মুহূর্তেই কঠিন হয়ে ওঠে। আপনার ছেলের নাম কি? বাড়ি কোথায়? বলুন, আমি ব্যবস্থা করব। বৃদ্ধা না মাথা নাড়ে, জানায় পারবে না। এই সময়ে সেখানে আসে মেহরিন, মেহের, চুমকি, মাহবুবা, লামিয়া, আরফা। বাচ্চারা, রূপা বেগম আর মালিহা মির্জা কাছে। রাজকে বসে থাকতে দেখে ওর দিকে এগিয়ে আসে। এতক্ষণে হৃদ, শান্ত, রাকিব, আরশ লাবিব সবাই এসে রাজের পাশে দাঁড়িয়েছে। মেহরিন কাছে যেতেই রাজ তাকায় তার দিকে। বৃদ্ধাও তাকায়। বৃদ্ধা রাজকে বলে, ওটা বুঝি তোর বউ? রাজ হাসে, মাথা নাড়ে। মেহরিন হাসি মুখে বলে, কেমন আছেন দাদিমা? বৃদ্ধা চোখের পানি নিয়ে তাকিয়ে থাকে, যেন কিছু বলতে চায়। একসময় বলে ওঠে, সুখী হও বাছা, স্বামী সন্তান নিয়ে সুখে থাকো, কারো কোন দৃষ্টি যেন না পড়ে। সবাই হাসে বৃদ্ধার কথা শুনে। রাজ বৃদ্ধার হাতে নিজের হাত রেখে বলে, আমি নাতি হিসেবে একটা আবদার করব, আপনার কাছে আপনি রাখবেন। বৃদ্ধা অবাক হয়। রাজের মতো এত বড়লোক মানুষ তার কাছে কি আবদার করবে? তবুও সে মাথা নাড়ে। রাজ হাসে, বলে, আজ থেকে আপনি আমাদের বাড়িতে আমাদের সঙ্গে থাকবেন। রাখবেন তো আমার এই আবদারটা? বৃদ্ধা আবার কেঁদে ফেলেন। মেহরিন রাজের কথায় হাসে। সেও বৃদ্ধার পাশে গিয়ে বসে বলে, থেকে যান দাদিমা। বৃদ্ধা বলে, আমি থাকতে চাইলে কি তোমরা আমায় সত্যি থাকার জায়গা দেবে? সবাই একসাথে হেসে ওঠে। রাজ হাসতেই বলে, দিব না কেন? আমার একটা নানিমা আছেন, তবে দাদিমা নাই, আমি তাকে কখনো দেখিওনি। আপনি না হয় আজ থেকে আমার দাদিমা। বৃদ্ধা কাপা কাপা হাতে হাত তুলেই দেয়, একটি রাজের মাথায় আর একটি মেহরিনের মাথায়। সন্ধ্যা 7টা। শিকদার বাড়ির বসার ঘরে সবাই বসে আছে। সবার মুখে হাসির ছাপ। কথা হচ্ছে আজকের বিশেষ একটি বিষয়, রাজমেহরিনের 2 ছেলের নামকরণ। হুজুর এসে আগেই নাম রেখে গেছেন। একজনের নাম মেহরাজ শিকদার মাহিন, আরেকজনের নাম মাইরান শিকদার মাহিন। দুজনের নাম রাখা হয়েছে বাবা মায়ের নামের সাথে মিলিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, এই 2 ভাই দেখতে এতটাই একরকম যে সবাই গুলিয়ে ফেলছে। কে মেহরাজ, কে মাইরান বোঝা দেয়। তবে মেহরিন, মেহের, চুমকি আর রাজ চিনতে পারে কে কোনটা। তাই নিয়ে হাসি, ঠাট্টা আর মজার রোল উঠেছে। মাহবুবা হাসতে হাসতে বলে, আমি একবার গিয়ে মেহরাজকে আদর করতে চাইলাম, পরে দেখি সে মাইরান। মেহের চোখ টিপে বলে, আসলে ওরা তো যমজ, তাও আবার রাজমেহরিনের মতো এক একটা রূপের আগুন। কারো থেকে না কম না বেশি একটু ঝামেলা তো হবেই। 2 আগুনের যে ওরা পুড়ে যায়নি এটাই অনেক। আরশ হেসে বলে, আমার তো এখন মেহকেও ভুল লাগছে। ওই দুজনের মায়ের সঙ্গে এত মিল, যেন 3 জনই যমজ। সবার মধ্যে হাসির ঢেউ ওঠে। শুধু মেহরিন, চুমকি আর মেহের ও রাজ ওদের চিনতে পারে। বাকি সবার কাজ শুধু আন্দাজ করা আর হাসাহাসি। লামিয়া বলে, ওদের গলায় নামের হার পরেও, না হলে বলেই যাবে কে কোনটা। রাহি বলে, না, আমি ওদের চোখ দেখে বুঝে ফেলতে পারি। আরফা বলে, তুই বুঝিস? ধুর, আমি তো মেহরাজকে মাইরান বলে ডাকছিলাম। হাসির ফোয়ারা আর শেষ হয় না। ছোট্ট 2 রাজপুত্র যেন সবার চোখের মনি হয়ে উঠেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। রাত 1টা। শিকদার বাড়ির চারদিকে নিস্তব্ধতা। হাওয়া বইছে ধীরে, আশপাশটা নিঃশব্দ। পুরো বাড়িটা ঘুমে বিভোর, আলো নিভানো। এই নিস্তব্ধতাকে চিরে হঠাৎ ছাড় মতো ঢুকে পড়ে 2 জন মুখোশ পরা লোক। ধীরে, নিঃশব্দে তাদের পা ফেলে ফেলে এগিয়ে যায় বড় গেট পেরিয়ে বারান্দা, তারপর ঘরের ভেতরে। তারা ঢুকতেই আচমকা, চলবে ইনশাআল্লাহ।